তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, লিনডং কাল্টিভেশন করে অবশেষে স্পিরিচুয়াল ফ্লেম হাসিল করে নিয়েছিল। মিস্টার দাও ওই ব্যাট ডেমনের ব্লাডের কারণে নিজের হাফ কাল্টিভেশন রিকভার করে নেয়, আর জাও ইয়ানও নিজের লেভেল ব্রেক থ্রু করে নিয়েছিল। এখানে উপস্থিত এই তিনজনই আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। তাই আমরা দেখি যে তারা ট্যাংলির সাথে দেখা করার জন্য সরাসরি তার ক্যাসেলে পৌঁছে যায়, যেখানে লিনডং ট্যাংলিকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে বাইরে ডেকে নিয়ে আসে। যেখানে ট্যাংলি বলে, তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছো। তুমি যখন নিজেই মরতে চাও, তো এখন আমি তোমার এই উইশও পুরো করে দিব। এর উত্তরে লিনডং বলে, যদি তোমার মধ্যে এত পাওয়ার থাকে যে তুমি এমনটা করতে পারো, তবে সামনে এসো। এটা শুনে ট্যাংলি রাগের সাথে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু হুয়াগো তাকে থামিয়ে দিয়ে বলে, ইয়ং মাস্টার, আমি চাই যে এই ছেলেটিকে আপনি আমার উপরে ছেড়ে দিন। এবং এই কথা বলার পর সে নিজে সামনের দিকে এগিয়ে এসে বলে, লিনডং, তুমি আমার ছেলের জীবন নিয়ে মোটেও ভালো কাজ করনি। সময় এসে গেছে যে তুমি সেই প্রতিটি জিনিসের হিসাব দাও। অন্যদিকে লিনডং তাকে নিয়েও মজা করে বলে, মাস্টার হুয়াগো, আপনার পুরনো ক্ষতগুলোর কি অবস্থা? আপনার ক্ষতগুলো কি ঠিক হয়ে গেছে? অন্যদিকে মাস্টার হুয়াগু এই কথায় আরও বেশি রেগে গিয়ে বলে, লিনডং, এবার আমি তোমাকে জীবিত ছাড়ব না। আমি তোমার সেই পরিণতি করব যা তুমি কখনো কল্পনা করতে পারোনি। এর পাশাপাশি সে বলে, আমি তোমার সমস্ত হাড়গোড় গুঁড়ো করে ফেলবো। যেটা বলে মাস্টার হুয়াগু সঙ্গে সঙ্গে তার স্পিয়ার বের করে দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়ে লিনডংয়ের উপরে হামলা করা শুরু করে দেয়। কিন্তু লিনডং এমন দেখাচ্ছিল যেন সে তাদের সাথে বাচ্চাদের মতো খেলছে, কারণ লিনডংও সেই স্পিয়ারের প্রতিটি অ্যাটাক খুব সহজেই ডজ করতে পারছিল। এর পাশাপাশি সে তার উপরে দাঁড়িয়ে বলে, মাস্টার হুয়াগু, মনে হয় আপনার পুরনো ক্ষতগুলো এখনও ঠিক হয়নি, কারণ আপনার ফ্লেক্সিবিলিটি বেশ কমে গেছে। এটা শুনে মাস্টার হুয়াগুয়ের রাগ আরও বেশি বেড়ে যায়। সে এখন আগের চেয়েও দ্রুত গতিতে লিনডংয়ের উপরে হামলা করতে যায়। অন্যদিকে লিনডংও এবার তার স্পিয়ার বের করে সোজা মাস্টার হুয়াগুয়ের সাথে ফাইট করা শুরু করে দেয়, এবং সে খুব সহজেই তার স্পিয়ার ব্যবহার করে এখানে মাস্টার হুয়াগুকে হিটে করে পিছনে পাঠিয়ে দেয়। এরই সাথে লিনডং মনে মনে বলে, আমি এটাই ভাবছি যে মিস্টার দাও এবং জাওয়ান কি করছে। তারা কি এনসিস্টাল সিল সম্পর্কে কোনো সূত্র খুঁজে পেয়েছে কি না? অন্যদিকে সে সামনে উপস্থিত মাস্টার হুয়াগুকে বলে, মাস্টার হুয়াগু, কি হলো? আপনি কি ক্লান্ত হয়ে গেলেন? এর উত্তরে মাস্টার হুয়াগু আরও একবার সামনের দিকে এগিয়ে এসে লিনডংয়ের উপরে তার স্পিয়ার দিয়ে হামলা করা শুরু করে দেয়, এবং এখানে তারা দুজন একে অপরের সাথে এভাবে সংঘর্ষ চালিয়ে যেতে থাকে। অন্যদিকে দৃশ্য মিস্টার দাও এবং জাওয়ানের উপরে চলে আসে, যারা ট্যাংলিয়ার ক্যাসেলের ভিতরে চলে এসেছে, যাতে তারা এনসিস্টাল সিল সম্পর্কে কোনো সূত্র খুঁজতে পারে। আসলে লিনডংয়ের এটাই চাল ছিল। সে ইচ্ছে করে ট্যাংলি এবং তার সমস্ত সঙ্গীকে গেটের সামনে ডেকে এনেছিল, যাতে তারা সেখানে লিনডংয়ের সাথে লড়াই করতে ব্যস্ত থাকে। অন্যদিকে মিস্টার দাও এবং জাওয়ান ভিতরে ঢোকার সুযোগ পেয়ে যায়, এবং তারা সেখানে এনসিস্টাল সিল সম্পর্কে ইনফরমেশন বের করতে পারে। এখানে মিস্টার দাও এবং জাওয়ান ঠিক এমনটাই করছিল। এরপর দৃশ্য অন্যদিকে মিস কিয়ানের উপরে চলে আসে, যে তার রুমে বসে কাল্টিভেশন করছিল। তখনই হঠাৎ একজন সার্ভেন্ট দ্রুত গতিতে এসে মিস কিয়ানের কাছে বলে যে লিনডং এখনও বেঁচে আছে। লিনডং সম্পর্কে শুনে তো মিস কিয়ান খুব খুশি হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে লিনডং কিভাবে জীবিত বাঁচছিল, কিন্তু সে এই কথাটা জেনে খুব খুশি ছিল। পাশাপাশি সে জানতে পারে যে লিনডংয়ের লড়াই ট্যাংলির সাথে হচ্ছে, তাই সে তার সাথীদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে সেদিকে রওনা হতে যাচ্ছিল। তখনই হঠাৎ তার সামনে গ্রেট ডেমন সেক্টের লিডার চলে আসে। এখানে সেক্ট লিডারকে সামনে দেখে মিস কিয়ান তাকে জানায় যে সেই লিনডং, যার সম্পর্কে আমি আপনাকে আগেও বলেছিলাম, সেই ছেলেটি জীবিত বেঁচে গেছে এবং তার লড়াই ট্যাংলির সাথে হচ্ছে, যা দেখতে আমরা যাচ্ছি। আপনিও আমাদের সাথে আসুন। সেক্ট লিডারও ইতিমধ্যে লিনডং সম্পর্কে মিস কিয়ানের কাছে অনেক কিছু শুনেছিল, তাই তিনি বলেন যে আমিও দেখতে চাইবো যে সেই ছেলেটা কত বেশি অ্যামেজিং। এই বলে তারা সঙ্গে সঙ্গে এখানে ট্যাংলির বাড়ির দিকে রওনা হয়ে যায়। এরপরে দৃশ্য আবারও ট্যাংলির বাড়ির সামনে চলে আসে, যেখানে আমরা দেখি যে লিনডং ভালোভাবে মাস্টার হুয়াগুকে মেরে অবশেষে তাকে হারিয়ে দিয়েছে। এর পাশাপাশি সে তাকে নিয়ে মজা করে বলে, কি হলো এল্ডার হুয়াগু, আপনি কি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন? পাশাপাশি এখানে গ্রেট ডেমন সেক্টের লোকেরাও চলে এসেছিল। সেখানে সেক্ট লিডার বলে, হুয়াগু তো দেখছি বেশ দুর্বল, আমার তার কাছ থেকে এটা মোটেও আশা ছিল না। তখনই হঠাৎ মিস কিয়ান উত্তর দেয়, হুয়াগু দুর্বল নয়, আসলে লিনডংয়ের কাল্টিভেশনই অনেক স্ট্রং, তার সামনে এমন দুর্বল ওরিয়াররা একেবারেই টিকতে পারে না। অন্যদিকে আশেপাশে উপস্থিত বাকি লোকেরাও নিজেদের মধ্যে কথা বলছিল যে আসলে এই ছেলেটি কে, যে এল্ডার হুয়াগুকে এত সহজে হারিয়ে দিল। তখনই হঠাৎ তাদের মধ্য থেকে একজন উত্তর দিয়ে বলে, এই ছেলেটির নাম লিনডং, আমরা তাকে গ্রেট এনশিয়েন্ট মনুমেন্টে দেখেছিলাম, যেখানে সে 4 মেজর ফ্যামিলির মধ্য থেকে ওয়াং ইয়ানকেও হারিয়ে দিয়েছিল। এই ছেলেটি সত্যিই খুব অ্যামেজিং।
অন্যদিকে ট্যাংলি তার এত বেশি অপমান হতে দেখে সঙ্গে সঙ্গে এখানে মাস্টার হুয়াগুয়ের সামনে চলে আসে, যেখানে সে তাকে বলে থামো, এখন তুমি আর লড়াই করবে না, কারণ তুমি ইতিমধ্যে আমাদের বেশ অপমান করিয়েছ। এই কথা বলার পর সে নিজেই লিনডংকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এর উত্তরে লিনডং বলে, চিন্তা করো না, তোমার কাছে যত পাওয়ার আছে তা ব্যবহার করে এগিয়ে এসো এবং আমার উপরে হামলা করো। এটা শুনে ট্যাংলিও তার পার্পল শ্যাডো ডান্সিং টেকনিকে ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে নেয় এবং সোজা এগিয়ে গিয়ে লিনডংয়ের উপরে হামলা করা শুরু করে, যা লিনডংও তার স্পিয়ার দিয়ে ব্লক করার চেষ্টা করছিল। কিন্তু এখানে ট্যাংলি তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, কারণ তার স্পিড এবং ক্লোন অনেকে বেশি ছিল। লিনডং এই সমস্ত পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে তার ডেমন অ্যাপের ট্রান্সফরমেশন টেকনিককে অ্যাক্টিভেট করে ফেলে, যার এনার্জিতে সেখানে উপস্থিত সমস্ত ক্লোন ডিস্ট্রয় হয়ে যায়। পাশাপাশি আমরা দেখতে পাই যে লিনডংয়ের এই ডেমন ট্রান্সফরমেশন আগের থেকে কিছুটা পরিবর্তিত হয়েছে। লিনডং ফ্লেক্স করতে করতে ট্যাংলিকে বলে, তোমার টেকনিকে ভালো ছিল, কিন্তু আমার সামনে সেটা কিছুই না। এর উত্তরে ট্যাংলি লিনডংকে বলে, তোমার কাছেও তো একটি ক্রিয়েশনের লেভেলের মার্শাল আর্ট টেকনিক আছে, তুমি কেন সেটা ব্যবহার করে আমাদেরকে দেখাচ্ছ না? লিনডং উত্তর দিয়ে বলে, তুমি এই যোগ্য নও যে আমি তোমার জন্য ক্রিয়েশন লেভেলের সেই মার্শাল আর্ট টেকনিকে ব্যবহার করি। এটা শুনে ট্যাংলি আরও বেশি রেগে যায়, তাই সে তার ক্লোন ব্যবহার করে আরও একবার সামনের দিকে এগিয়ে গিয়ে লিনডংয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে তার স্পিড খুব বেশি ছিল। কিন্তু লিনডংও খুব সহজেই তার ক্লোনকে ডিস্ট্রয় করছিল। কিন্তু ট্যাংলিও থামে না, বরং সে তার শট বের করে লিনডংকে বলে যে শেষ পর্যন্ত আমিও দেখি তুমি আমার কতগুলো ক্লোনকে ডিস্ট্রয় করতে পারো, তুমি আমাকে কখনোই থামাতে পারবে না। আর এই কথা বলার সাথে সাথে সে তার ক্লোন ব্যবহার করে লিনডংকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। এটা দেখে লিনডং মোটেও ঘাবড়ে যায় না, বরং সে খুব শান্ত থেকে তার জেড থান্ডার বডি টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যাতে তার বডি খুব বেশি স্ট্রং হয়ে যায়। পাশাপাশি সে খুব সহজেই এখানে কিছু শটকে ব্লক করে দিয়েছিল, যদিও তার মধ্যে একটি শট এখানে লিনডংয়ের বডিতে গিয়ে টাচ করে, কিন্তু তার কোনো প্রভাব লিনডংয়ের উপরে পড়ে না, বরং উল্টো লিনডংয়ের বডিতে ধাক্কা লাগার কারণে সেই শটটি ভেঙে যায়। এর কারণে চারিদিকে একটি এনার্জি ব্লাস্ট হয় এবং ট্যাংলিও উড়ে গিয়ে দূরে পড়ে যায়। উপরে উপস্থিত গ্রেট ডেমন সেক্টের লিডার এখানে লিনডংয়ের এই পাওয়ার দেখে খুব বেশি অবাক হয়ে যান। তিনি বলেন যে এই ছেলেটি তো তার বডিকে বেশ শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে নিচে থাকা লিনডং এখানে ট্যাংলির উপরে হেসে বলে, তোমাকে হারানোর জন্য আমার কোনো মার্শাল আর্ট টেকনিকের প্রয়োজন নেই, তোমাকে তো আমি এমনিতেই হারিয়ে দিলাম, আমার জানা ছিল না যে তুমি এত বেশি দুর্বল। এখানে নিজের অপমান হতে দেখে ট্যাংলি রাগের সাথে তার সঙ্গীদেরকে বলে যে কিলিং ফরমেশনকে অ্যাক্টিভেট করো। সেই ডেমন কিলিং ফরমেশনের এনার্জি খুবই বেশি ছিল। আশেপাশের লোকেরা এটা দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। অন্যদিকে মিস কিয়ানো এখানে লিনডংয়ের জন্য কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সে লিনডংকে সাহায্য করতে চাইছিল, কিন্তু সেক্ট লিডার তাকে বারণ করে বলে, এই লড়াই ট্যাংলি এবং লিনডংয়ের মধ্যে, আমাদের ওদের মাঝখানে যাওয়া একদমই উচিত নয়, আমরা শুধু দূর থেকে বসে ওদের ফাইটে দেখব। এদিকে আমরা দেখি যে ট্যাংলি তার সেই ফরমেশন ব্যবহার করে লিনডংয়ের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু সামনের দিকে উপস্থিত লিনডংও কোনো দুর্বল ছেলে ছিল না, বরং সে তার ড্র্যাগন স্পিয়ার ব্যবহার করে খুব সহজেই সেই ফরমেশনকে প্রথমবারই ডিস্ট্রয় করে দেয়, যার কারণে ট্যাংলির বহু সঙ্গীও আহত হয়ে যায়। কিন্তু ট্যাংলি হার মানে না, বরং সে তার সঙ্গীদেরকে বলে যে আরও একবার ফরমেশনকে প্রস্তুত করো। এটা দেখে লিনডংও আরও একবার তার জেড থান্ডার বডিকে অ্যাক্টিভেট করে নেয় এবং এখানে তাদের দুজনের মধ্যে ফাইটে শুরু হয়ে যায়, যার কারণে চারিদিকে প্রচুর এনার্জি ছড়িয়ে পড়ছিল। অন্যদিকে আমরা ক্যাসেলের ভিতরে দেখি যে মিস্টার দাও এবং জাওয়ান চারিদিকে খোঁজাখুঁজি করার পরও এনসিস্টাল সিল সম্পর্কে কোনো ইনফরমেশন পায় না, কিন্তু থ্রোনের ওপরে উপস্থিত একটা বটনে টাচ করার কারণে আমরা দেখি যে তারা একটি হিডেন দরজা খুঁজে পেয়ে গিয়েছিল, যার ভিতরে যাওয়ার পরে তারা অনেকে জিনিস দেখতে পায়। কিন্তু এনসিস্টাল সিল সম্পর্কে ইনফরমেশন খুঁজতে খুঁজতে অবশেষে তারা একটি হলের সামনে এসে পৌঁছায়, যার দরজা খোলার সাথে সাথেই ভিতর থেকে প্রচুর এনার্জি রিলিজ হয়। অন্যদিকে বাইরে আমরা দেখি লিনডং আরও একবার ট্যাংলিয়ার কিলিং ফরমেশনকে ভেঙে দিয়েছে। ট্যাংলি তো এখনও রাগের সাথে আরও একবার কিলিং ফরমেশনকে অ্যাক্টিভেট করতে চাইছিল, কিন্তু তার সাথীদের কাছে বেশি এনার্জি ছিল না। তখনই হঠাৎ এই লোকেরা হিডেন পাপের সেক থেকে প্রচুর এনার্জি নির্গত হতে দেখে। অন্যদিকে জাওয়ানও মিস্টার দাওকে নিয়ে সঙ্গে সঙ্গে লিনডংয়ের কাছে পৌঁছে যায় এবং তারা লিনডংকে বলে যে আমরা এখানে এনসিস্টাল সিল সম্পর্কে কোনো তথ্য পাইনি, বরং এখনই আমাদেরকে এখান থেকে যেতে হবে, না হলে এটা আমাদের জন্য একেবারেই ভালো হবে না। যেটা শুনে লিনডং তাদের কথা মেনে নেয় এবং তারপর জাওয়ানের পিঠে বসে এখান থেকে রওনা হতে যাচ্ছিল। তখনই হঠাৎ আমরা দেখি এক অচেনা ওরিয়ার দ্রুত গতিতে এদের সামনে চলে আসে, যার শরীর থেকে প্রচুর এনার্জিও নির্গত হচ্ছিল এবং সে এখানে লিনডংকে দেখে বলে যে তোমরা আমাকে আমার কাল্টিভেশন থেকে জাগিয়ে মোটেও ভালো কাজ করনি।
সেই অচেনা ওরিয়ারের নাম ছিল কাও জ্যাং। সে এখানে লিনডংকে দেখে বলে, ছেলে তুমি কে? লিনডং তো এক হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ারকে নিজের সামনে দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই হঠাৎ ট্যাংলি সামনে এসে বলে, আঙ্কেল কাও জ্যাং, শেষমেশ আপনি এখানে এলেন। এই ছেলেটা হলো লিনডং। এ আমাদের হিডেন পাপেট সেক্টকে খুব জ্বালাতন করেছে। একই সাথে সে জানায় এ সেই ছেলে যে গ্রেট এনশিয়েন্ট মনুমেন্টে আমাদের হাই গ্রেট সোল পাপেটকেও চুরি করে নিয়েছে। কাও জ্যাং ট্যাংলির এ সমস্ত কথা শুনে বলে, আমি কয়েক বছরের জন্য দরজা বন্ধ করে কাল্টিভেট করতে কিনে গিয়েছি, এখন লোকেরা আমাদের জিনিসও চুরি করা শুরু করে দিয়েছে। অন্যদিকে পাশে থাকা হুয়াগু এখানে এল্ডার কাও জ্যাংকে বলে, এল্ডার কাও জ্যাং, এই সেই ছেলে যে আমার ছেলেকে মেরেছে, আপনি প্লিজ একে মেরে আমার ছেলের রিভেঞ্জ নিন। কাও জ্যাং তো হুয়াগুয়ের এ সমস্ত কথা শুনে তাকে বলে, তোমার কাছ থেকে আমি এই আশা করিনি, তুমি তো অনেক বেশি বেকার হয়ে গেছো। এর উত্তরে হুয়াগু ব্যাখ্যা দিয়ে বলে, কাও জ্যাং, আপনি জানেন না এই ছেলেটা কত বেশি শক্তিশালী। অন্যদিকে কাও জ্যাং তার একটাও কথা না শুনে বরং উল্টো এখানে সে হুয়াগুয়ের গলা ধরে বলে, তোমার স্পিরিচুয়াল পাওয়ার এখন আমারই অ্যাবজর্ব করে নেওয়া উচিত। আমাদের হিডেন পাপেট সেক্ট তোমাদের মতো পাওয়ারফুল ওরিয়ারকে নিজেদের সাথে রেখেছিল যাতে তুমি আমাদের কাজে আসতে পারো, কিন্তু এখন তুমি ইউজলেস হয়ে গেছো। তাই কেননা আমি তোমার স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করে কোনো কাজে লাগাই। চিন্তা করো না, আমি তোমার রিভেঞ্জ অবশ্যই নিব। এই বলে এল্ডার কাও জ্যাং এখানে হুয়াগুয়ের সমস্ত এনার্জি অ্যাবজর্ব করে নেয়, যার ফলে তার সেখানেই মৃত্যু ঘটে। এই দৃশ্য দেখে লিনডং খুব বেশি অবাক হয়ে যায়। সে অবাক হয়ে বলে, শেষমেশ এ কেমন মানুষ যে নিজের এক সঙ্গীকে মেরে ফেলল। ওপরের দিকে থাকা গ্রেট ডেমন সেক্টের লিডারও এখানে কাও জ্যাংকে দেখে বলছিল, এ তো দ্য বুচ্চর। মিস কিয়ান এখানে নিজের ফাদারের মুখে কাও জ্যাংয়ের দ্য বুচ্চর নাম শুনে বলে, আপনি কি ওর ব্যাপারে জানেন? এর উত্তরে মিস কিয়ানের ফাদার জানায় যে হ্যাঁ, কাও জ্যাং হিডেন পাপেট সেক্টের জন্য সমস্ত খারাপ কাজ করত। এই লোকটা খুবই খতরনাক, যে শুধু এক রাতেই পুরো গুই সেক্টকে শেষ করে দিয়েছিল, যেখানে সে এক নিমিষেই হাজারো লোককে খতম করে ফেলেছিল। আর তখন থেকেই কাও জ্যাংকে দ্য হান্টার অ্যান্ড দ্য বুচ্চরের টাইটেল দেওয়া হয়েছিল। একই সাথে তিনি মিস কিয়ানকে জানান যে আজ লিনডংয়ের ভাগ্য খুবই খারাপ, কারণ তার দেখা কাও জ্যাংয়ের সাথে হয়েছে। মিস কিয়ান নিজের ফাদারের এই সমস্ত কথা শুনে লিনডংয়ের জন্য কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে লিনডংয়ের চোখে এখানে কাও জ্যাংকে দেখে একটুকু ভয় ছিল না। মিস্টার দাও তো বুদ্ধিমান ছিল, তাই সে লিনডংকে বলে, লিনডং, তোমার এখান থেকে বেরোনোর কোনো না কোনো পথ খুঁজতে হবে, তুমি এর সাথে ফাইট করতে পারবে না। অন্যদিকে লিনডং তাকে দেখে নিজের মনে মনে বলে, এ তো হাফ স্টেপ ম্যানিফেস্টেশনের স্টেজে আছে, একেবারে লিং ল্যাংটিয়ানের মতো। আমি দেখতে চাই যে হাফ স্টেপ ম্যানিফেস্টেশন লেভেলের ওরিয়ার কত বেশি বিপজ্জনক হয়। এই বলে লিনডং তার সাথে ফাইট করার মনস্থির করে নেয়। এই শুনে মিস্টার দাও লিনডংকে বলে, পরে আমাকে বলো না যে আমি তোমাকে ওয়ার্নিং দেইনি। লিনডং মিস্টার দাওয়ের সমস্ত কথা উপেক্ষা করে এগিয়ে গিয়ে জাওয়ানকে বলে যে, জাওয়ান, তুমি পিছনে সরে যাও, একে আমি একাই দেখে নিব। এটা শুনে কাও জ্যাং এখানে লিনডংকে বলে, বাচ্চা, তোমার কাছে যেসব ট্রিক আছে তুমি সবগুলো ইউজ করতে পারো, কিন্তু আজকের দিন তুমি আর বেঁচে থাকবে না। এটা শুনে লিনডংয়ের খুব রাগ হয়। সে সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে সরাসরি কাও জ্যাংয়ের ওপরে অ্যাটাক করা শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে কাও জ্যাংও কারোর থেকে কম ছিল না, তার গতি খুবই বেশি ছিল। আর একই সাথে সে শক্তিশালী হওয়ার কারণে ক্রমাগত এখানে লিনডংকে পাঞ্চ করে হিট করার চেষ্টা করছিল, এবং সে লিনডংকে হিট করে পিছনে পাঠিয়ে দেয়। লিনডংও হার মানার পাত্র ছিল না, বরং সে হাওয়ায় এসে নিজের ডার্ক মিস্টিক্যাল শট বাইরে বের করে নেয়, যা ব্যবহার করে লিনডং কাও জ্যাংয়ের ওপরে অ্যাটাক করে দেয়। কিন্তু কাও জ্যাং খুব সহজেই সেই অ্যাটাককে ব্লক করে নেয়। এটা দেখে লিনডং নিজের গোল্ডেন পিলার টেকনিকে ব্যবহার করে আবারও কাও জ্যাংয়ের ওপরে অ্যাটাক করে। অন্যদিকে আমরা কাও জ্যাংকে দেখি যে নিজের ডেমন ক্ল টেকনিক অ্যাক্টিভেট করে নিয়েছিল, এবং সে এটা ব্যবহার করে সহজেই গোল্ডেন পিলারকেও ডিস্ট্রয় করে দেয়। একই সাথে লিনডংয়ের ওপরে অ্যাটাক করার জন্য হাওয়ায় চলে আসে। লিনডং অবাক ছিল যে এই লোকটা তো আমার প্রতিটা অ্যাটাককে ব্লক করে দিচ্ছে, কিন্তু সেও হার মানতে রাজি ছিল না। তাই লিনডংও জোর করে নিজের ডেমন এপ ট্রান্সফরমেশন টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যা ব্যবহার করে লিনডং প্রথম পাঞ্চ এখানে কাও জ্যাংয়ের মুখে মারতে সক্ষম হয়। এই পাঞ্চ সত্যিই পাওয়ারফুল ছিল, কিন্তু কাও জ্যাংকে হারানোর জন্য এই টেকনিক যথেষ্ট নয়। আমরা দেখি যে এখানে এদের দুজনের সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল। মিস কিয়ান দূর থেকে এসব কিছু দেখছিল। সে নিজের ফাদারকে বলে যে সে একা হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ারের মুখোমুখি হতে পারছে। মিস কিয়ানের ফাদারও তার কথা শুনে বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, লিনডংয়ের কাছে সত্যি খুব ভালো পাওয়ারফুল টেকনিক আছে, কিন্তু তুমি জানো না যে কি ক্রিয়েশন স্টেজ এবং হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ারদের মধ্যে পাওয়ার লেভেলের গ্যাপ কতটা হয়। যদি সব কিছু এভাবে চলতে থাকে তাহলে লিনডংও বেশিক্ষণ তার এই টেকনিক ধরে রাখতে পারবে না,
এবং সে এখানে হেরে যাবে। নিজের ফাদারের এই কথা শুনে মিস কিয়ান লিন্ডংয়ের জন্য কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি যে লিন্ডংও এইসব কথা ভালোভাবে জানতো, তাই সে তাড়াতাড়ি এই ফাইটে শেষ করার জন্য নিজের অনেকগুলো স্পিরিচুয়াল এনার্জি একসাথে জড়ো করে এখানে কাও জেংয়ের ওপরে অ্যাটাক করে দেয়। কাও জেংও নিজের ডেমন ক্ল ব্যবহার করে তা ব্লক করে দিয়েছিল। একই সাথে সে ওই অ্যাটাককে ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে চারিদিকে অনেকে বেশি এনার্জি ছড়িয়ে পড়ে। এটা দেখে লিন্ডং সারপ্রাইজ হয়ে যায়, আর এই এনার্জির ধোয়ার কারণে লিন্ডংও দেখতে পায় না যে কাউজেং কোথায় গেল। কিন্তু হঠাৎ করেই কাউজেং ওপর থেকে এসে সোজা লিন্ডংয়ের মাথা ধরে মাটিতে আছড়ে মারে। এই ড্যামেজের কারণে লিন্ডং তার গ্রেট এপে ট্রান্সফরমেশন টেকনিককে আর মেনটেন করতে পারে না। কাউজেং এখানে লিন্ডংয়ের মাথা ধরে হাসতে হাসতে বলছিল, ছেলে, তোমার খেলা এখানেই শেষ। এখন তোমার সব স্পিরিচুয়াল পাওয়ার আমার হাতে তুলে দাও, কারণ তোমার হেরে গিয়ে বেঁচে থাকার তো এমনিতেও কোনো লাভ নেই। এই কথা বলার সাথে সাথেই সে এখানে লিন্ডংয়ের স্পিরিচুয়াল পাওয়ারকে অ্যাবজর্ব করা শুরু করে দেয়। কাউজেংকে এমনটা করতে দেখে পিছন থেকে ট্যাংলি আওয়াজ দিয়ে বলে, কাউজেং, একে এত সহজে মৃত্যু দিও না, বরং আমাদেরকে একে আরও বেশি যন্ত্রণা দিতে হবে। ওপরের দিকে থাকা দ্য গ্রেট ডেমন সেক্টের লিডারও বুঝে গিয়েছিল যে এখন লিন্ডংয়ের বাঁচা অসম্ভব, তাই তিনি তার মেয়ের কাছে এসে বলেন, চলো, এখানকার কাহিনী এখানেই শেষ হলো। উইনার ইতিমধ্যে ডিসাইড হয়ে গেছে, এখন আমাদের জন্য এখানে দেখার মতো আর কিচ্ছু বাকি নেই, আমাদেরকে এখান থেকে যাওয়া উচিত। কিন্তু ঠিক তখনই হঠাৎ মিস কিয়ান ওনাকে থামিয়ে দিয়ে বলে, ফাদার, কেননা আমরা লিন্ডংকে সাহায্য করি। যদি আমরা লিন্ডংকে আজকে সাহায্য করি তবে আমার পুরোপুরি বিশ্বাস আছে যে ফিউচারে এ আমাদের অনেক কাজে আসবে। মিস কিয়ানের ফাদার এই সমস্ত কথা শুনে ভাবছিল তার কি করা উচিত, কিন্তু তখনই হঠাৎ তার পিছনে একটি খুব বড় ফায়ার ব্লাস্ট হয়, যা থেকে উড়ে গিয়ে কাউজেং পিছনে গিয়ে পড়ে। আর আমরা দেখি যে কাউজেংয়ের একটি ডেমন ক্ল সম্পূর্ণভাবে উড়ে গিয়েছিল। কাউজেং নিজের হাত দেখে লিন্ডংকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত কম বয়সে স্পিরিচুয়াল ফ্লেমকে অর্জন করে নিয়েছো। অন্যদিকে হাওয়ায় থাকা লিন্ডং, যে পুরোপুরি সুস্থ ছিল, সে মুচকি হেসে বলে, আমার প্রশংসা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে তোমার মতো খারাপ লোকের মুখোমুখি হতে হয়, তাই স্পিরিচুয়াল ফ্লেম অর্জন করা আমার জন্য কোনো বড় কথা নয়। কাউজেং তো লিন্ডংয়ের মুখ থেকে নিজের এই অপমাননা শুনে রেগে গিয়ে বলে, তোমার কাছে শুধু স্পিরিচুয়াল ফ্লেম আছে, তোমার কি মনে হয় তুমি এটা ব্যবহার করে আমাকে হারাতে পারবে? এমনটা কখনোই হবে না। আর এই কথা বলার সাথে সাথেই কাউজেং নিজের এনার্জি কালেক্ট করে ডেমন ক্ল অ্যাক্টিভেট করে নেয়। অন্যদিকে দাঁড়িয়ে থাকা লিন্ডংও এটা দেখে হাওয়ায় আরও ওপরে উঠে গিয়ে নিজের হ্যাভেনলি সেলেস্টিয়াল ফিঙ্গারের সেকেন্ড ফর্মকে অ্যাক্টিভেট করে ফেলে, যা একটি হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজের টেকনিক ছিল। অর্থাৎ এই অ্যাটাকের মোকাবিলা করা কাউজেংয়ের জন্য খুব কঠিন হবে। কাউজেং প্রথমে এই অ্যাটাককে নিজের দিকে আসতে দেখে ভয় পেয়ে গিয়েছিল। সে এটাকে থামানোর জন্য নিজের পুরো চেষ্টা করে, কিন্তু আমরা দেখি যে সে এতে সফল হতে পারে না এবং হ্যাভেনলি সেলেস্টিয়াল ফিঙ্গার টেকনিক তাকে মাটিতে গেঁথে দেয়, যার ফলে সেখানে একটি খুব বড় এনার্জি ব্লাস্ট হয়। এই এনার্জি ব্লাস্টের পরে আমরা দেখি যে লিন্ডং আবারও নিচে নেমে আসে। অন্যদিকে মিস কিয়ান দূর থেকে লিন্ডংয়ের এই অ্যাটাক দেখে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না লিন্ডংয়ের এই হ্যাভেনলি ফিঙ্গার টেকনিক এত বেশি খতরনাক। অন্যদিকে তার ফাদারও ঠিক একই কথা বলছিল। তিনিও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে লিন্ডং শেষমেশ কাউজেংকে কিভাবে হারালো। এখানে উপস্থিত মিস্টার দাও লিন্ডংকে বলে, লিন্ডং, অনেক হয়েছে, এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমাদের এনসিস্টাল সিলও হাসিল করতে হবে, আমরা এখানে সময় নষ্ট করতে পারবো না। লিন্ডং মিস্টার দাওয়ের এই কথা শুনে সঙ্গে সঙ্গে ট্যাংলিয়ার কাছে চলে যায়, যেখানে সে তার স্পিরিচুয়াল ফ্লেম ব্যবহার করে তাকে চেপে ধরে। একই সাথে সে ট্যাংলিকে বলে, ইয়ং প্রিন্স, তোমাকে আমার সাথে যেতে হবে, কারণ তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। এই বলে লিন্ডং সবার সামনে ট্যাংলিকে বন্দি বানিয়ে নিজের সাথে জাউয়ানের ওপরে বসিয়ে নেয়। ট্যাংলি চিৎকার করে কাউজেংকে ডাকছিল যে, আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান। কিন্তু অন্যদিকে কাউজেংয়ের অবস্থা তো আগে থেকেই খারাপ হয়ে গিয়েছিল। সে মাটির ঢিপি থেকে বাইরে এসে লিন্ডংকে বলে, তুমি কোথায় যাচ্ছ? এখনও এই ফাইট শেষ হয়নি। লিন্ডং তাকে দেখে উত্তর দিয়ে বলে, তুমি এখনও বেঁচে আছো, আমার বিশ্বাসই হচ্ছে না। তবে এই কথা মানতে হবে যে হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ারের পাওয়ার খুবই অসাধারণ হয়, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে সময় নষ্ট করতে পারবো না, আমরা অন্য কোনো দিন ফাইট করব। এই কথা বলার সাথে সাথেই লিন্ডং সেখান থেকে ট্যাংলিকে নিয়ে সোজা রওনা হয়ে যায়। অন্যদিকে মিস কিয়ানের ফাদারও লিন্ডংকে দেখে খুব বেশি ইমপ্রেস হন। তিনি হাসতে হাসতে বলেন যে এই একা ছেলেটা পুরো হিডেন পাপেট সেক্টের অবস্থা খারাপ করে দিল, মনে হচ্ছে আমাদের গ্রেট ডেমন সেক্টকে এই সুযোগে লাভ তুলতে হবে। এই বলে সেই লিডার তার মেয়ে এবং সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে রওনা হয়ে যায়। এরপর সিনে শিফট হয়ে অন্যদিকে লিন্ডংয়ের কাছে চলে আসে,
যে দূরে কোনো একটা পাহাড়ের ওপরে বসে নিজেকে রিকভার করছিল। এখানে ট্যাংলি লিনডংকে বলে, তুমি আমাকে এখানে এনে একদমই ঠিক করনি। আমি হিডেন পাপেট সেক্টর ইয়ং প্রিন্স। যদি তুমি আমাকে এখনই ছেড়ে না দাও তবে আমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে যাবে। এর উত্তরে লিনডং জবাব দিয়ে বলে, তো এতে নতুন কথা কি? আমি ইতিমধ্যে হুয়া জংকে মেরে ফেলেছি, তাই হিডেন পাপেট সেক্টরের সাথে তো আমার এমনিতেই সম্পর্ক খারাপ হয়ে গেছে। তোমরা তো আমাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিবে না। এর উত্তরে ট্যাংলি বলে, আমাকে যেতে দাও। আমি তোমাকে প্রমিস করছি যে আমাদের হিডেন পাপেট সেক্ট এরপর তোমাকে আর কোনোদিন জ্বালাতন করবে না। আমরা ভুলে যাব যে তুমি হুয়াজংয়ের সাথে কি করেছো। এর উত্তরে লিনডং হেসে বলে, তুমি কি আমাকে বাচ্চা মনে করেছো? এখানে লিনডংয়ের এই কথা শুনে ট্যাংলি রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তাহলে বলো তুমি আমাকে এখানে কেন এনেছো? তোমার আমার কাছ থেকে কি চাই? লিনডং উঠে দাঁড়িয়ে বলে, তোমার কাছ থেকে আমার হিডেন পাপেট সেক্টরের সমস্ত ইনফরমেশন চাওয়ার আছে। এই কথা শুনে তো ট্যাংলি মুখ গোমরা করতে শুরু করে দেয়। সে বলে, না, আমি তোমাকে এইসব কথা কখনোই বলতে পারবো না। যদি তোমাকে আমার জীবন নিতে হয় তবে নিয়ে নাও। এই কথা শুনে তো জাওয়ান এখানে সঙ্গে সঙ্গে ট্যাংলির কাছে চলে আসে। কিন্তু অন্যদিকে লিনডং ট্যাংলিকে বলে, তোমার এত তাড়াহুড়ো কিসের? আমি তোমাকে এত সহজে মৃত্যু দিব না। আমার কাছে এমন কিছু স্পিরিচুয়াল টেকনিক আছে যা ব্যবহার করে আমি তোমার মেমোরি পড়তে পারি। কিন্তু মনে রেখো, যদি একবার আমি সেই স্পিরিচুয়াল টেকনিকে ব্যবহার করি তাহলে এরপরে তোমার মাথা আর কোনোদিন কাজ করবে না, তুমি পুরোপুরি পাগল হয়ে যাবে। এখানে লিনডংয়ের এই কথা শুনে ট্যাংলি তাকে প্রশ্ন করে, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? এর উত্তরে লিনডং নিজের প্রশ্ন করে জানতে চায় যে আজ থেকে কিছু বছর আগে যখন গ্রেট এনশিয়েন্ট মনুমেন্ট খোলা হয়েছিল তখন তোমাদের হিডেন পাপেট সেক্ট সেখানে একটি ট্রেজার পেয়েছিল। বলো সেই ট্রেজার এই মুহূর্তে কোথায় আছে? এর উত্তরে ট্যাংলি কথা ঘুরিয়ে বলে, তুমি কোন ট্রেজারের কথা বলছো? আমি এই ধরনের কোনো ট্রেজার সম্পর্কে জানি না। লিনডংও জানতো যে সে এত সহজে মুখ খুলবে না, তাই সে নিজের স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে এখানে ট্যাংলির মাইন্ড রিড করা শুরু করে দেয়। এটা দেখে ট্যাংলি ঘাবড়ে গিয়ে বলে, আচ্ছা আচ্ছা থেমে যাও, আমি তোমাকে সব কিছু বলার জন্য প্রস্তুত। লিনডংও তার কথা শুনে থেমে যায়। এরপর আমরা দেখি ট্যাংলি সব কিছু পরিষ্কারভাবে বলতে শুরু করে দেয় এবং সে জানায় যে ওটা হলো একটি এনসিস্টাল সিল যা গতবার আমার ফাদার পেয়েছিল। এই মুহূর্তে ওটা আমার ফাদারের কাছে আছে হিডেন পাপেট সেক্টে। আর আজ থেকে 10 দিন পর হিডেন পাপেট সেক্টে সব এল্ডারদের একটি মিটিং হবে যেখানে তারা সেই সিলকে আনলক করার চেষ্টা করবে। তো তুমি সেই সিলের স্বপ্ন দেখা ছেড়ে দাও। এর উত্তরে লিনডং পরের প্রশ্ন করে জানতে চায়, আমাকে এটা বলো যে হিডেন পাপেট সেক্টে ম্যানিফেস্টেশন স্টেজের কতজন ওরিয়ার আছে? ট্যাংলি বলে, আমাদের হিডেন পাপেট সেক্টে আমার ফাদারকে মিলিয়ে মোট 3 জন কমপ্লিট ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার আছে। এটা শুনে লিনডং নিজের মনে মনে বলে, 3 জন কমপ্লিট ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার, ওদের সাথে ফাইট করা তো খুব কঠিন হবে। জানি না আমি সেখান থেকে এনসিস্টাল সিল কিভাবে আনবো। ঠিক তখনই হঠাৎ মিস্টার দাও লিনডংকে বলে, আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে, তারা মাত্র 10 দিন পর সমস্ত এল্ডারদের মিলিয়ে সিলকে আনলক করার চেষ্টা করতে চলেছে। তবে নিশ্চিত তাদের কাছে কোনো না কোনো প্ল্যান থাকবে। আমাদের তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেওয়া উচিত। এর আগে তারা এনসিস্টাল সিলকে আনলক করে ফেলুক, না হলে এরপর তোমার জন্য আরও বেশি সমস্যা হবে। লিনডং ও মিস্টার দাওয়ের কথায় একমত ছিল। এখানে এসব কিছু হওয়ার পরে এবার লিনডং সরাসরি এখানে ট্যাংলির সামনে বসে হাসতে শুরু করে দেয়, যেখানে লিনডংয়ের এমন মুখ দেখে ট্যাংলি ভয় পেয়ে যায়। সে লিনডংকে বলে, আমি তোমাকে সব কিছু বলে দিয়েছি, এখন তুমি আমাকে এভাবে কেন দেখছো? এর উত্তরে লিনডং মুচকি হেসে বলে, তুমি ক্রিয়েশন মনুমেন্টে একটি 9th লেভেলের সিক্রেট টেকনিক পেয়েছো, সেই শ্যাডো ডান্সিং টেকনিক। আমি চাই যে তুমি সেই টেকনিক আমাকে ধার হিসেবে দাও। এই কথা শুনে তো ট্যাংলি রেগে গিয়ে বলে, তুমি আমার কাছ থেকে টেকনিক চুরি করতে চাও? অন্যদিকে সিন শিফট হয়ে ট্যাংলির ফাদার ট্যাং শাইয়ের কাছে চলে আসে, যাকে মাস্টার কাউজেং সব কিছু জানিয়ে দিয়েছিল। এখানে পুরো কাহিনী জানার পরে ট্যাংশা অবাক হয়ে বলে যে কাউজেং শেষে তোমাকে এক কি ক্রিয়েশন লেভেলের ওরিয়ার কিভাবে হারালো? এর উত্তরে কাউজেং জবাব দিয়ে বলে, কারণ আমি সেই ছেলেটাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এবার যদি সে আমার সামনে আসে তবে আমি তাকে ছাড়ব না। এখানে পাশে থাকা অন্য ওরিয়াররাও মাস্টার ট্যাংশাকে বলছিল যে আমরা তাড়াতাড়ি আমাদের লোকেদের পাঠাচ্ছি যাতে তারা ট্যাংলির খোঁজ করতে পারে, কিন্তু ট্যাংশা তাদেরকে এমনটা করতে বারণ করে দেয়। সে বলে যে লিনডং নিশ্চিত কোনো নর্মাল পার্সন নয়, তাছাড়া এনসিস্টাল সিলকে আনলক করার সময় বেশ কাছে চলে এসেছে। প্রথমে আমরা সেদিকে মনোযোগও দিব। একবার আমরা নিজেদের উদ্দেশ্যে সফল হয়ে যাই, তারপর আমরা লিনডংয়ের খোঁজ করব, কারণ আমরা জানি না যে লিনডংয়ের উদ্দেশ্য কী এবং সে কতটা খতরনাক। এখানে ট্যাংশায়ের অর্ডার জারি করার পর এই খবর উড়ে উড়ে সরাসরি
গ্রেট ডেমন সেক্টেও পৌঁছে গিয়েছিল, যেখানে মিস কিয়ান এবং তার ফাদার জানতে পারে যে ট্যাংলি নিখোঁজ হওয়া সত্ত্বেও তার ফাদার নিজের ছেলের খোঁজ করছে না। শুধু তারা তাদের সেক্টের সিকিউরিটি আগের চেয়ে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এখানে মিস কিয়ানের ফাদার এটা শুনে কিছুটা সারপ্রাইজ হয়। তিনি অবাক হয়ে বলেন যে শেষে ট্যাংশা এত বেশি শান্ত হয়ে কেন বসে আছে? তার ছেলে নিখোঁজ হয়ে গেছে, কিন্তু তবুও সে নিজের ছেলের খোঁজ করছে না। মিস কিয়ান নিজের ফাদারের এই কথা শুনে ওনাকে বলে হয়তো সে এমন কোনো জিনিসের সুরক্ষা করছে যা ট্যাংলিয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট। এখানে মিস কিয়ানের কথা তার ফাদারের কাছে একেবারে ঠিক মনে হয়, তাই তিনি তার সঙ্গীদেরকে বলেন যে চলো সবাই তৈরি হয়ে যাও, আমরা হিডেন পাপেট সেক্টে যেতে চলেছি। এরপরে তিনি শিফট হয়ে অন্যদিকে লিনডংয়ের কাছে চলে আসে, যে ট্যাংলিয়ার কাছ থেকে সেই শ্যাডো ডান্সিং টেকনিক নিয়েছিল এবং সে এটি খুব কম সময়ে সহজেই মাস্টারও করে নেয়, যেখানে এখন তার গতি আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল এবং একই সাথে সে নিজের অনেকগুলো ক্লোনও ক্রিয়েট করতে পারছিল। এখানে লিনডং এই টেকনিক নিয়ে খুব খুশি ছিল। সে ট্যাংলিকে ধন্যবাদ জানিয়ে বলে তোমার এই গিফটটা অসাধারণ। অন্যদিকে ট্যাংলির মুখও তো দেখার মতো ছিল। লিনডংও তার এই মনমরা মুখ দেখে বলে তুমি রাগ করে কেন আছো? আমি তো বাবা ছেলেকে মিলিয়ে দেওয়ার জন্য তোমাকে হিডেন পাপেট সেক্টে নিয়ে যাচ্ছি। এই বলে তারা সোজা হিডেন পাপেট সেক্টের দিকে রওনা হয়ে যায়, যেখানে কিছু সময় পরে তারা হিডেন পাপেট সেক্টের বাইরে চলে আসে। কিন্তু লিনডং এখানে দেখে যে হিডেন পাপেট সেক্টের ভিতরে যাওয়ার রাস্তায় তো অনেক গার্ড উপস্থিত রয়েছে। এই কারণে লিনডং ট্যাংলির কাছে গিয়ে তাকে প্রশ্ন করে ভিতরে যাওয়ার কি আর অন্য কোনো রাস্তা নেই? এর উত্তরে ট্যাংলিও রেজিস্ট করে না, বরং সে খুব সহজেই লিনডংকে অন্য রাস্তাটা সম্পর্কে বলে দেয়। যেই রাস্তা ধরে যাওয়ার পরে লিনডংও জানতে পারে সেখানে তো একটি থান্ডার ফায়ার ফরমেশন আছে এবং হয়তো এই কারণেই ট্যাংলি সহজেই এই রাস্তার ব্যাপারে লিনডংকে বলে দিয়েছিল। মিস্টার দাওয়া বাইরে এসে লিনডংকে ঠিক এই কথাগুলোই বলে। সে তাকে জানায় যে ট্যাংলি তোমাকে ইচ্ছে করেই এখানে পাঠিয়েছে। সে ভেবেছিল যে এই থান্ডার ফায়ার ফরমেশন তোমার জীবন নিয়ে নিবে, কিন্তু সেই বোকা কি আর জানে যে গ্রেট এনশিয়েন্ট মনুমেন্টের ভিতরে তুমি এর থেকেও বেশি খতরনাক থান্ডার ফায়ার ফরমেশনের মুখোমুখি হয়েছিলে। একই সাথে সে লিনডংকে বলে এখন তো আমার হাফ কাল্টিভেশনও রিকভার হয়ে গেছে, অর্থাৎ ভয়ের কোনো কারণই নেই। এই কথা বলার সাথে সাথেই সে লিনডং এবং নিজের চারিপাশে একটি শিল্ড ক্রিয়েট করে নেয়, যার পরে তারা দুজন সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে আমরা ভিতরের দৃশ্য দেখতে পাই, যেখানে ট্যাংশা নিজের দুই সঙ্গীর সাথে বাইরে চলে আসে এবং সে তার সামনে অনেক সৈনিককে দেখতে পায়, যাদের মধ্যে কাউজেং উপস্থিত ছিল। ট্যাংশা সবার উদ্দেশ্যে বলে সময় এসে গেছে, আজকের দিন আমরা সেই এনসিস্টাল সিলকে আনলক করি। তোমরা কি সবাই এর জন্য প্রস্তুত? এর উত্তরে সব সৈনিকরা আওয়াজ দিয়ে বলে যে হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত। অন্যদিকে ওপরে আমরা দেখি লিনডংও শেষমেশ দুর্গের প্রাচীরের ওপরে চলে এসেছিল, যেখানে সে নিচে থাকা ট্যাংশা এবং তার বাকি দুজন সঙ্গীকে দেখে বলে ও তো এরাই হলো সেই তিনজন যাদের সম্পর্কে ট্যাংলি বলেছিল যে আমাদের ক্ল্যানে তিনজন ম্যানিফেস্টেশনের লেভেলের ওরিয়ার আছে। মিস্টার দাও তো লিনডংয়ের কথা শুনে বলে তুমি একদম ঠিকই বলেছ, আর এখন আমাদের নিচে যাওয়া উচিত হবে না, কারণ নিচে গেলে এটা আত্মহত্যা করার মতো হবে, বরং আমরা একটি সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। এটা শুনে তো লিনডংও রাজি হয়ে যায়। একই সাথে সে প্রশ্ন করে এরা সেরিমনি পারফর্ম কেন করছে না? এই লোকগুলো এখন আর কিসের জন্য অপেক্ষা করছে? ঠিক তখনই হঠাৎ মিস্টার দাও লিনডংকে ওপরের দিকে ইশারা করে বলে যে এই জিনিসের জন্য, যা শুনে আমরা দেখতে পাই যে সূর্যগ্রহণ হচ্ছিল এবং এটাই ছিল সঠিক মুহূর্ত। এই মুহূর্তের জন্যই ট্যাংশাও অপেক্ষা করছিল, যেখানে সূর্যগ্রহণ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সে তার সঙ্গীদেরকে বলে চলো বন্ধুরা, আমাদের সেরিমনি শুরু করা উচিত। এই বলে ট্যাংশা সেখানে এনসিস্টাল সিলকে বের করে নিয়েছিল, যার চারিপাশে একটি অদ্ভুত এনার্জি ফ্লো হচ্ছিল। এই এনসিস্টাল সিলকে দেখার সাথে সাথেই হঠাৎ লিনডংয়ের ডেস্টিনি সিলও রিয়াক্ট করা শুরু করে দেয়, যার কারণে লিনডংও নিশ্চিত হয়ে যায় যে তারা ঠিক ট্রেজারেরই পিছু করছিল। অন্যদিকে নিচে থাকা ট্যাংশা তার সঙ্গীদের অর্ডার দিয়ে বলে তাড়াতাড়ি 9 গ্রেট ডেমন ফরমেশনকে অ্যাক্টিভেট করা শুরু করো। যেটা শোনার সাথে সাথেই সেখানে উপস্থিত সমস্ত সৈনিক তাদের ব্লাড ব্যবহার করে সেখানে ওই ডেমন ফরমেশনকে অ্যাক্টিভেট করা শুরু করে দেয়, যার কারণে ওই জায়গায় অনেক বেশি ইভিল অরা জমা হয়ে গিয়েছিল। এই ফরমেশনকে নিজের সামনে তৈরি হতে দেখে মিস্টার দাও বলে এই লোকগুলো খুবই চালাক, এই লোকগুলো ইভিল এনার্জি ব্যবহার করে এই সিলকে ব্রেক করার চেষ্টা করছে। অন্যদিকে নিচেও ঠিক এমনটাই হয়। আমরা দেখি যে ট্যাংশা সেখানে উপস্থিত সমস্ত ইভিল এনার্জিকে একসাথে এনসিস্টাল সিলের উপরে ফেলে দেয়, যার কারণে সেখানে চারিপাশে অনেক বেশি এনার্জি ছড়িয়ে পড়ে এবং এই এনার্জি ওয়েভ দূর দূর থেকেও অনুভব করা যাচ্ছিল। এমনকি এটিকে হাজারো মাইল দূরে কিংজিও অনুভব করে নেয়।
কিংজি, যার জন্যই লিনডং এত বেশি হার্ডওয়ার্ক করছে, সে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গেছিল। কিংজি এই এনার্জি অনুভব করে সেই ডিরেকশনে দেখতে শুরু করে দেয়, যেখানে পাশে উপস্থিত এক এল্ডার কিংজিকে বলে, আপনি এনার্জি নিয়ে খুব বেশি সেন্সিটিভ। যেই এনার্জি আপনি অনুভব করলেন, আপনার কি মনে হয় আমাদের কি সেই এনার্জির সোর্স সম্পর্কে খোঁজ করা উচিত? এর উত্তরে কিংজি পিছনে ঘুরে বলে যে না, আমাদের সেই এনার্জির দিকে যাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া সেই এনার্জি শুধু কিছু মুহূর্তের জন্যই ছিল। এখনকার মতো আমাদের সেক্ট লিডার আমাদেরকে যে মিশন দিয়েছে, আমাদেরকে সেটাই করা উচিত। এই কথা বলার পরে কিংজি ধীরে ধীরে টিয়ানইয়ান মাউন্টেনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে সেই বুড়ো লোকটি এখানে কিংজিকে বলে, তুমি সত্যিই প্রশংসার যোগ্য। আমাদের সেক্ট লিডারও তোমার অনেক প্রশংসা করে, কারণ তুমি খুব কম বয়সেই নির্বাণা হার্ট অর্জন করে নিয়েছিলে। এখানে নির্বাণা হার্টের কথা মনে করতে গিয়ে হঠাৎই কিংজির লিনডংয়ের কথা মনে পড়ে যায়, এবং সেই সব মুহূর্ত যা সে লিনডংয়ের সাথে কাটিয়েছিল। সত্যি বলতে সেও ওই মুহূর্তগুলোতে হারিয়ে গিয়েছিল, যেখানে সেই এল্ডার কিংজিকে বলে, কিংজি কি হয়েছে, তুমি কি ঠিক আছো? কিংজিও আবারও হুঁশে ফিরে এসে বলে, হ্যাঁ, সব কিছু ঠিক আছে, চলো আমাদের মিশনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এই কথা বলার পরে আবারও তারা সবাই টিয়ানইয়ান মাউন্টের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সিন শিফট হয়ে এখানে হিডেন পাপেট সেক্টে চলে আসে, যেখানে আমরা দেখি যে ট্যাংশা তার সঙ্গীদের সাথে তৈরি করা ফরমেশন ব্যবহার করে এনসিস্টেল সিলকে আনলক করার জন্য তার পুরো চেষ্টা করছিল, এবং হঠাৎই সেখানে একটি খুব বড় ব্লাস্ট হয়ে যায়, যার এফেক্টে সবাই আহত হয়ে পিছনে গিয়ে পড়ে, এমনকি চারিপাশে ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল। মিস্টার দাও এখানে এই ফরমেশনের পাওয়ার দেখে প্রশংসা করে বলে, এই ফরমেশন খুব বেশি শক্তিশালী ছিল। অন্যদিকে যখন নিচের দিক থেকে ধোয়া সরে যায়, তখন ট্যাংশা সামনের দৃশ্য দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ তারা এনসিস্টেল সিলকে অর্ধেক আনলক করে দিয়েছে। নিজের 50% সাফল্য দেখে ট্যাংশা খুব খুশি হয়ে বলে, এখন এই পুরো কন্টিনেন্টে আমাদের হিডেন পাপেট সেক্ট সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আজ থেকে আমাদেরকে আর কেউই আটকাতে পারবে না। যা শুনে তার আশেপাশের সঙ্গীরাও তাকে কংগ্রাচুলেশন বলছিল। এখানে উপস্থিত ট্যাংশাও এগিয়ে গিয়ে এনসিস্টেল সিলকে অ্যাবজর্ব করতে চাইছিল, যা দেখে লিনডং চিন্তিত হয়ে পড়ে, কিন্তু মিস্টার দাও তাকে সেখানেই থামিয়ে দেয়। আর হঠাৎ করেই আমরা দেখি যে এনসিস্টেল সিলের ভিতর থেকে হ্যাভেনলি সিল মাস্টার বাইরে বেরিয়ে চলে আসে, যিনি এখানে ট্যাংশাকে বলেন যে এই এনসিস্টেল সিল তোমাকে নিজের জন্য চুজ করেনি, অর্থাৎ তুমি এর মাস্টার হতে পারবে না। যা শুনে ট্যাংশা জবাব দিয়ে বলে, যদি তুমি বেঁচে থাকতে তবে হয়তো তুমি আমাকে এখানে আটকাতে পারতে, কিন্তু তুমি মারা গেছো, আর এটা তোমার সোলের শুধু একটা সামান্য টুকরো। এখন আমাদেরকে কেউই আটকাতে পারবে না। এই বলে ট্যাংশা তার সঙ্গীদেরকে নির্দেশ দেয় যে তাড়াতাড়ি নিজেদের এনার্জি ব্যবহার করে এই শ্যাডোকে ডিস্ট্রয় করে দাও। যা শুনে আশেপাশের সব ওরিয়ার ঠিক এমনটাই করে। তারা তাদের এনার্জি জড়ো করে একসাথে সরাসরি হ্যাভেনলি সিল মাস্টারের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সামনের দিকে উপস্থিত হ্যাভেনলি সিল মাস্টার কারোর থেকে কম ছিল না। তিনি উল্টো এখানে উপস্থিত সমস্ত ওরিয়ারের এনার্জি নিজের মধ্যে কনজিউম করে নেন। যেই এনার্জি তিনি একসাথে জড়ো করে সেখানে একটি বড় ব্লাস্ট করে দেন। এরপরে আমরা দেখি যে সেখানে উপস্থিত অনেক ওরিয়ারই মারা যায়, এমনকি ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়াররাও এখানে হ্যাভেনলি সিল মাস্টারের সামনে কিচ্ছু করতে পারে না। ট্যাংশা খুব কষ্ট করে তার কিছু সঙ্গীদেরকে বাঁচিয়ে নেয়। ট্যাংশায়ের দুজন সাথীও এখানে ট্যাংশাকে বলে যে হয়তো আমরা খুব বড় ভুল করে ফেলেছি, আমাদের আরও একবার প্ল্যান তৈরি করতে হবে, কারণ এভাবে তো আমরা সফল হতে পারবো না। অন্যদিকে আমরা দেখি যে এনসিস্টেল সিল আবারও পুরোপুরি লক হয়ে গিয়েছিল। লিনডং এখন নিজের সামনে যা দেখলো, সে এসব কিছু দেখে অবাক হয়ে মিস্টার দাওকে প্রশ্ন করে যে এটা কেমন এনার্জি ছিল। এর উত্তরে মিস্টার দাও জবাব দিয়ে বলে, এটা ছিল পাওয়ার অফ ডেথ। আমার বিশ্বাস হচ্ছে না যে হ্যাভেনলি সিল মাস্টার মারা যাওয়ার পরেও এত খতরনাক পাওয়ারের ব্যবহার করতে পারেন। ভাবো লিনডং, যদি একবার তুমি সেই এনসিস্টেল সিলকে অর্জন করে নাও, তবে তোমার কাছেও এই শক্তি চলে আসবে। লিনডং এখানে মিস্টার দাওয়ের সব কথা শুনছিল। ঠিক তখনই হঠাৎ নিচে উপস্থিত মাস্টার ট্যাংশা নিজের সামনে কিছু গন্ডগোল হতে দেখতে পায়, যার সম্পর্কে তিনি তার বন্ধুদের কাছে জানতে চান যে সেখানে কি চলছে। এর উত্তরে তার সঙ্গীরা জবাব দিয়ে বলে, মাস্টার, হয়তো আমাদের ওপরে কেউ লুকিয়ে অ্যাটাক করেছে, এবং তাদের এই কথা একেবারে সত্যি ছিল, কারণ সামন থেকে আমরা দেখি যে হিডেন পাপেট সেক্টর দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে আসছিল, যাদেরকে দ্য গ্রেট ডেমন সেক্টরের লোকেরা মেরে ফেলে। আসলে এখানে অ্যাটাক করা লোকেরা অন্য কেউ ছিল না, বরং দ্য গ্রেট ডেমন সেক্টর ছিল। ট্যাংশা তো এখানে দ্য গ্রেট ডেমন সেক্টর মিস্টার লিকে দেখে কিছুটা অবাক হয়ে যায়।
একই সাথে তার খুবই রাগ হচ্ছিল। উপরের দিকে উপস্থিত লিন্ডংও দ্য গ্রেট ডেমন সেক্টকে চিনতে পারে। অন্যদিকে মিস্টার দাও বলছিল দ্য গ্রেট ডেমন সেক্ট তো সব সময় হিডেন পাপেট সেক্টকে নিশানা করে রেখেছিল। আজ তারা ভালো একটা সুযোগও পেয়েছে, তাই তারা সঙ্গে সঙ্গে এখানে পৌঁছে গেল। অন্যদিকে লিন্ডংয়ের এই কথাটা একেবারেই ভালো লাগছিল না, কারণ এখন এনসিস্টাল সিল নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া আরও বেশি কঠিন হয়ে যাবে। অন্যদিকে নিচে উপস্থিত ট্যাংশা এখানে এনসিস্টাল সিলের সামনে এসে বলে, মিস্টার লি, তুমি এখানে এসে একদমই ঠিক করনি। তোমাদের সাহস তো একটু বেশি বেড়ে গেছে যে তোমরা আমাদের হিডেন পাপেট সেক্টে এসে আমাদেরই ট্রেজার চুরি করার চেষ্টা করছো। মিস্টার লিও এখানে ট্যাংশাকে বলে যে তোমরা নিজেরাই প্রমাণ করে দিয়েছো যে তোমরা এই ট্রেজারের যোগ্য নও। এখানে সে সব কিছু বলে হাসছিল। ঠিক তখনই হঠাৎ আমরা দেখি পিছন থেকে কারোর আওয়াজে শোনা যায়, যে বলছিল মিস্টার লি একদম ঠিকই বলেছে। এবং আসলে এই আওয়াজ তৃতীয় সেক্ট লিডারের ছিল, যার নাম ভু জং। সেও তার সঙ্গীদেরকে নিয়ে এখানে এই লোকেদের সাথে এসে দাঁড়ায়, যে ট্যাংশাকে বলে, ট্যাংশা, এত মূল্যবান ট্রেজার নিয়ে তোমার সেক্ট একা কি করবে, কেননা আমরা তিনজন মিলে এটা অর্জন করি। যা শুনে ট্যাংশা এখানে ভুজংকে বলে, তুমিও আমাদের ট্রেজার চুরি করতে এখানে এসে গেছো। এর উত্তরে ভুজং রিপ্লাই দিয়ে বলে, এই কথাটা বাড়ানোর কোনো দরকার নেই। এটা একটা খুবই মূল্যবান ট্রেজার, যা অর্জন করার জন্য এখানে যে কেউ চলে আসতে পারে। অন্যদিকে মিস্টার লিও এখানে দাঁড়িয়ে এসব কথাই বলছিল। ট্যাংশা এই সমস্ত কথা শুনে রেগে গিয়ে তার সঙ্গীদেরকে বলে, যদি এদের মধ্যে কেউ আমাদের ট্রেজার স্পর্শ করার চেষ্টা করে তবে মনে রেখো এটা আমার অর্ডার, তোমরা এদের মধ্য থেকে কাউকেই মেরে ফেলতে পারো। তাও কোনো রকম দয়া না দেখিয়ে। লিন্ডং তো ওপরে দাঁড়িয়ে এই পুরো দৃশ্য দেখছিল এবং সে বলে, এটা দেখতে মজা আসবে যে তিনটে বড় সেক্ট একে অপরের সাথে কিভাবে লড়াই করে। অন্যদিকে নিচে উপস্থিত মিস্টার লিও এখানে তার মেয়ে মিস কিয়ানকে বলে, যদি সিচুয়েশন খারাপ হয়ে যায় তবে তোমরা এই ট্রেজারকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেও। এই কথা বলার পরে মিস্টার লি এখানে ভুজংকে অ্যাটাক করার জন্য ইশারা করে, যেখানে আমরা দেখি এরা দুজনেই একসাথে নিজেদের পাওয়ারকে অ্যাক্টিভেট করে দ্রুত ট্যাংশায়ের দিকে এগিয়ে যেতে শুরু করে দেয়। ট্যাংশাও নিজেকে ফাইট করার জন্য প্রস্তুত করে নিয়েছিল, যেখানে আমরা দেখি মিস্টার লি তার একটি পাওয়ারফুল এনার্জি অ্যাটাক সরাসরি ট্যাংশায়ের ওপরে করে। ট্যাংশাও এনার্জি শিল্ড ক্রিয়েট করে নিজেকে প্রোটেক্ট করে নেয়। এখানে উপস্থিত এই তিনজন ওরিয়ারই ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার ছিল। তিনজনের একে অপরের সাথে সংঘর্ষের কারণে চারিপাশে অনেকে বেশি এনার্জি ক্রিয়েট হচ্ছিল। এই ফাইট দূর থেকে দেখে মিস কিয়ান তার সঙ্গীদেরকে বলে, সামনে এগিয়ে চলো, আমাদেরকে সেই ট্রেজার অর্জন করতেই হবে। যা শুনে এই সমস্ত লোকেরা ঠিক এমনটাই করে। কিন্তু সামনের দিকে উপস্থিত হিডেন পাপেটের সেক্টর দুজন পাওয়ারফুল ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়াররা বলে, আমরা এখানে থাকতে তোমরা কখনোই এমনটা করতে পারবে না, আমরা আমাদের ট্রেজার চুরি হতে দিব না। এবং এই কথা বলার সাথে সাথেই তারা সেখানে তাদের দুটো হাই লেভেল সোল পাপেটকে বাইরে বের করে নেয়, যা দেখে তো মিস কিয়ান এবং তার সাথীরা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে হিডেন পাপেটের সেক্ট তাদের সোল পাপেট ব্যবহার করে সামনের দিকে অ্যাটাক করানো শুরু করে দেয়, যেখানে আমরা দেখি তাদের মধ্যে একটি সোল পাপেট তো গ্রেট ডেমন সেক্টর ওপরে অ্যাটাক করতে চলে আসে, আর অপরটি ভু জংয়ের সেক্টর ওপরে। দুটো সেক্টর থেকেই দুজন করে পাওয়ারফুল এল্ডার সামনের দিকে এসে ওই সোল পাপেটদের সাথে ফাইট করছিল। উপর থেকে লিন্ডং এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে হিডেন পাপেট সেক্টরের কাছে আরও দুটো হাই লেভেলের সোল পাপেট আছে। এই কারণেই তো এটা পুরো কন্টিনেন্টের নাম্বার 1 সেক্ট, আর বাকি সেক্টের লোকেরা এদের সাথে ঝামেলা করতে চায় না। একই সাথে মিস্টার দাও এখানে লিন্ডংকে বলে, এটা তো আরও খারাপ হয়ে যাবে যদি দ্য গ্রেট ডেমন সেক্টের লোকেরা এনসিস্টাল সিলকে অর্জন করে নেয়। তাদের কাছেও ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার আছে, তখন আমাদের জন্য এনসিস্টাল সিলকে নেওয়া আরও বেশি কঠিন হবে। তো বলো তুমি শেষে কি ভাবছো, তোমার প্ল্যান কি? লিন্ডং মিস্টার দাওয়ের কথার উত্তরে বলে, একটু শান্ত হয়ে যাও, আমরা সঠিক সময়ের অপেক্ষা করব এবং আমরা সঠিক মুহূর্ত অবশ্যই পাব। অন্যদিকে আমরা মিস্টার লি এবং ভুজংকে দেখি, যারা এখনও ট্যাংশার ওপরে ক্রমাগত অ্যাটাক করে ফাইট করছিল। কিন্তু ট্যাংশা সহজেই তাদের দুজনকে ডমিনেট করতে লাগে। সে এখানে এই দুজনকে হিট করে পিছনে সরিয়ে হাসতে হাসতে বলে, তোমরা দুজন তো বেশ দুর্বল, এত সময় হয়ে গেল কিন্তু এখনও তোমাদের কাল্টিভেশন বাড়েনি। যা শুনে তো মিস্টার লি এবং ভুজং দুজনেরই খুব রাগ হয় এবং তারা নিজেদের ডেমনিক বিস্ট ফরমেশন টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যেই বিস্ট বডি ব্যবহার করে তারা ট্যাংশার উপরে অ্যাটাক করে দিয়েছিল। কিন্তু ট্যাংশা এতে ভয় পায় না, বরং সে তার সামান্য এনার্জি ব্যবহার করেই সেই পাওয়ারফুল অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে তো আশেপাশে উপস্থিত সবাই খুব অবাক হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় ধাক্কা তো মিস্টার লি এবং ভুজং পায়। তারা অবাক হয়ে বলে, এটা একেবারে ইম্পসিবল,
কিন্তু ট্যাংশা হাসতে হাসতে বলে আমাকে ক্ষমা করে দিও, হয়তো আমি তোমাদেরকে বলিনি যে আমি আমার লেভেল ব্রেক থ্রু করে নিয়েছি। এখন আমি তোমাদের থেকে এগিয়ে গেছি, অর্থাৎ আমি ম্যানিফেস্টেশন স্টেজের ফাইনাল পিকে পৌঁছে গেছি। তো বলো ভুজং এবং মিস্টার লি, তোমরা কি এখনও আমার সাথে ফাইট করতে চাও? এর উত্তরে মিস্টার লি জবাব দিয়ে বলে, নিঃসন্দেহে তুমি আমাদের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছো, কিন্তু তোমার এই কথাটা ভোলা উচিত নয় যে তুমি সেই এনসিস্টেল সিলকে আনলক করতে পারবে না, তাও আবার আমাদের সাহায্য ছাড়া। ট্যাংশা এখানে মিস্টার লিয়ের কথা শুনে এনসিস্টেল সিলের দিকে তাকায়, যেখানে কিছুক্ষণ ভাবার পরে শেষমেশ সে একটা সিদ্ধান্ত নেয় এবং এই দুজনকে বলে যে যদি তোমরা দুজন এই সিল আনলক করতে আমাকে সাহায্য করো তবে আমাদের 3 ক্ল্যানেরই সুবিধা হবে, অর্থাৎ আমি এই মূল্যবান ট্রেজার তোমাদের সাথে শেয়ার করার জন্য রাজি। যা শুনে তো ভুজং খুশি হয়ে যায় এবং সে বলে আমার ক্ল্যান তোমার সাথে আছে। অন্যদিকে মিস্টার লিও ট্যাংশাকে বলে যদি তুমি তোমার প্রমিস পালন করো তবে আমার ক্ল্যানও তোমাকে সাপোর্ট করার জন্য প্রস্তুত। এখানে এই 3টি বড় সেক্টরের মধ্যে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল, যেখানে পরের সিনে আমরা দেখি যে এই লোকগুলো এনসিস্টেল সিলকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এখানে প্রতিটি ক্ল্যানের 3 জন করে ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার থাকার কারণে মোট 9 ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার ছিল, অর্থাৎ এমন মনে হচ্ছিল যে এবার এই লোকগুলো এনসিস্টেল সিলকে আনলক করতে অবশ্যই সফল হবে। সবাই খুব বেশি কনফিডেন্ট ছিল। একই সাথে ইতিহাসে প্রথমবারের মতো এমনটা হয়েছিল যে এই 3টি গ্রেট সেক্ট একসাথে কম্বাইন হয়ে কোনো কাজ করছে। নিজেদের সব পুরনো শত্রুতা ভুলে গিয়ে এখানে উপস্থিত এই 9 ওরিয়াররা তাদের পুরো এনার্জি লাগিয়ে দেয় যাতে তারা এনসিস্টেল সিলকে আনলক করতে পারে। সব কিছু একেবারে ঠিকঠাক চলছিল। এনসিস্টেল সিল অনেকে বেশি এনার্জি অ্যাবজর্ব করে নিয়েছিল এবং হঠাৎই সেখানে একটি খুব বড় এনার্জি ব্লাস্ট হয়ে যায়। যেই ব্লাস্টের ধোঁয়া সরার সাথে সাথে আমরা দেখি যে এনসিস্টেল সিল তো তখনও আনলক হয়নি। এটা দেখে ট্যাংশার খুব রাগ হয়, তারা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। অন্যদিকে এই সুযোগটা লিনডংয়ের জন্য খুব ভালো ছিল, এই কারণে আমরা দেখি যে হঠাৎ করে সে এরিনাতে লাফ দেয়। একই সাথে সে তার শ্যাডো ডান্সিং টেকনিককে অ্যাক্টিভেট করে নিয়েছিল, যার সাহায্যে সে দ্রুত মুভ করতে করতে সরাসরি এনসিস্টেল সিলের দিকেই দৌড়াচ্ছিল। এখানে উপস্থিত মিস কিয়ান তো লিনডংকে দেখে চিনতে পারে যে এ তো লিনডং। অন্যদিকে বাকি সবাই লিনডংকে দেখে খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিল। এদিকে আমরা দেখি লিনডং শেষমেশ এনসিস্টেল সিলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একই সঙ্গে সে জাম্প করে এনসিস্টেল সিলকে ধরার চেষ্টা করে। এটা দেখে আশেপাশে উপস্থিত সবাই খুব অবাক হয়ে যায়। এদিকে ট্যাংশা হেসে বলে যে এই সামান্য কি ক্রিয়েশন লেভেলের যোদ্ধার কি মনে হয় যে সে কি এই এনসিস্টেল সিলকে আনলক করতে পারবে, যেখানে এত শক্তিশালী হওয়ার পরেও আমরা সবাই মিলে তা করতে পারিনি। এই বোকার বোধহয় মরার খুবই তাড়া আছে। দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই সে এখানে জ্বলে পুড়ে মারা যাবে। ট্যাংশা যখন এসব কিছু বলছিল তখন নিচে আমরা দেখি যে লিনডং সত্যিই এনসিস্টেল সিলকে ধরার চেষ্টা করতে গিয়ে অনেকে বেশি অসুবিধা বোধ করছিল, কারণ আশেপাশে এনার্জি খুব বেশি ছিল। ঠিক তখনই হঠাৎ আমরা দেখি যে লিনডং তার সিল মাস্টারের ক্ষমতাকে ব্যবহার করে, যার ফলে সেখানে এনার্জির একটি ব্লাস্ট ঘটে। ধোঁয়া সরতেই সবাই অবাক হয়ে দেখে যে লিনডং সহজেই এনসিস্টেল সিলকে আনলক করে ফেলেছে। তাদের চোখ তো পুরো কপালে উঠে যায়, তারা বুঝতেই পারে না যে এখানে আসলে কি ঘটল। অন্যদিকে লিনডং এনসিস্টেল সিলটি হাতে পেয়ে এবার সেখান থেকে পালাতে চায়। এটা দেখে ট্যাংশা রেগে গিয়ে তার সঙ্গীদেরকে বলে তাড়াতাড়ি একে ধরো। ট্যাংশার এই কথা শোনা মাত্রই এল্ডার কাউ তার ক্ল অ্যাক্টিভেট করে দ্রুত লিনডংয়ের পিছু নেয় এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এল্ডার কাউয়ের অ্যাটাক করার আগে মিস্টার দাও তার সমস্ত শক্তি লিনডংয়ের হাতে তুলে দেয়, যা ব্যবহার করে লিনডং এল্ডার কাউয়ের উপরে একটি পাওয়ারফুল অ্যাটাক করে। একটি মাত্র অ্যাটাকের কারণেই আমরা দেখি যে এল্ডার কাউ ছিটকে গিয়ে দূরে পড়ে যায়, আর লিনডং এই সুযোগের শত ব্যবহার করে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা দেখে সবাই খুব অবাক হয়। ট্যাংশা মনে মনে ভাবে এই ছেলেটার কাছে এমন কী ধরনের শক্তি আছে যে ও শুধুমাত্র এক অ্যাটাকেই এল্ডার কাউকে হারিয়ে দিল। কিন্তু সে ভাবে এসবে কোনো লাভ নেই, কারণ শেষ পর্যন্ত ও তো এক কি ক্রিয়েশন রিয়েলমের ওরিয়ার। তাই সে তার সঙ্গীদেরকে বলে তাড়াতাড়ি ওর পিছু নাও, ওকে জীবিত অবস্থায় এখান থেকে যেতে দেওয়া চলবে না। মাস্টার ট্যাংশার এই কথা শুনে সমস্ত ওরিয়ার লিনডংয়ের পিছু নেয়। অন্যদিকে এল্ডার কাউ উঠে দাঁড়িয়ে ট্যাংশাকে জানায় যে এ সেই ছেলে, এরই নাম লিনডং। লিনডংয়ের নাম শুনে ট্যাংশা বলে ও এই সেই ছেলে যে নিজেই নিজের মৃত্যুর জন্য এখানে চলে এসেছে। একই সাথে ট্যাংশা পিছনে ফিরে বাকি 2 সেক্ট লিডারকে বলে আজকের এই সমস্যা আমাদের সাথে লিনডংয়ের। আমি আশা করব তোমরা দুজন এর মাঝখানে আসবে না, কারণ যে এসবের মাঝখানে আসবে তার সাথে আমাদের শত্রুতা হয়ে যাবে এবং আমি তাকে মেরে ফেলবো। এই কথা বলে ট্যাংশাও লিনডংয়ের পিছনে।
অন্যদিকে আমরা মিস্টার লিকে দেখি যে আবারও মিস কিয়ানের কাছে ফিরে আসে। মিস কিয়ান তার বাবার কাছে জানতে চায় এখন আমরা কি করব। মিস্টার লি উত্তর দেয় আমরা কিছুই করতে পারবো না। ট্যাংশা ইতিমধ্যে ম্যানুফেস্টেশন স্টেজের ফাইনাল লেভেলে পৌঁছে গেছে, আমি তার সাথে লড়াই করতে পারবো না। আর অন্যদিকে লিনডং সত্যিই সবাইকে অবাক করে দিয়েছে, কারণ যেই কাজ সবাই মিলে করতে পারছিল না সে ওই কাজ একা করে দেখিয়েছে। এখনও শুধু আমরা এটাই প্রার্থনা করতে পারি যে লিনডংও যেন কোনো ঝামেলা ছাড়াই এখান থেকে পালিয়ে যেতে পারে। তারা যখন এসব কিছু বলছিল ঠিক তখনই দৃশ্য পরিবর্তিত হয়ে জাও ইয়ান ও ট্যাংলিয়ার কাছে চলে আসে, যারা দেখছিল যে অনেক ওরিয়ার একসাথে লিনডংকে ফলো করছে। এটা দেখে ট্যাংলি খুব খুশি হয় এবং সে খুশি হয়ে বলে এবার লিনডং সবার নজরে পড়েছে, সে আর বাঁচবে না। কিন্তু জাও ইয়ানের এই কথাগুলো একদমই ভালো লাগে না, তাই সে রেগে গিয়ে ধীরে ধীরে ট্যাংলিয়ের দিকে এগিয়ে যায়। এটা দেখে ট্যাংলি ঘাবড়ে গিয়ে বলে আরে বাবা, আমি তো মজা করছিলাম, প্লিজ রাগ করো না। অন্যদিকে আমরা দেখি জাও ইয়ান ট্যাংলিকে তুলে নিয়ে সরাসরি লিনডংয়ের পিছু করে। লিনডং পুরো গতিতে সেই এল্ডারদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। মিস্টার দাও তার স্পিড দেখে বলে তুমি খুবই ধীরে চলছো, মনে হয় আমাকেই তোমায় সাহায্য করতে হবে। এই কথা বলে মিস্টার দাও তার এনার্জি ব্যবহার করে লিনডংয়ের স্পিড আরও অনেক বাড়িয়ে দেয়। এটা দেখে পিছনের ওরিয়াররা খুব বেশি অবাক হয়ে যায়, তারা বুঝতে পারছিল না এই ছেলেটা আসলে কে, যে বারবার আমাদেরকে অবাক করে দিচ্ছে। এখন আমরা ওকে ফলো কিভাবে করব? ওর স্পিড তো হঠাৎ করে অনেক বেড়ে গেল। কিন্তু তখনই তাদের মনে পড়ে আমাদের কাছে তো হাই লেভেলের সোল পাপেট আছে। তাই আমরা দেখি যে সেই দুজন এল্ডার একসাথে তাদের হাই লেভেল সোল পাপেটে বের করে সরাসরি লিনডংয়ের উপরে আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। এখন সেই দুই সোল পাপেটে লিনডংয়ের উপরে অ্যাটাক করার আগেই শেষ মুহূর্তে লিনডংও তার হাই লেভেল সোল পাপেটকে বাইরে বের করে আনে, যা বাইরে এসে সঙ্গে সঙ্গে সেই দুই অ্যাটাককে ব্লক করে নেয় এবং শেষমেশ এই শত্রুরা একে অপরের সামনে এসে দাঁড়ায়। যেখানে সেই এল্ডাররা লিনডংয়ের দিকে দেখে বলে বাহ, তোমার কাছেও তো একটা হাই লেভেল সোল পাপেট আছে। অন্যদিকে লিনডং সেই এল্ডারদের দেখে মনে মনে বলে এখন লড়াই করা ছাড়ার অন্য কোনো রাস্তা নেই। তাই আমরা দেখি লিনডং তার ডেমন এপ ট্রান্সফরমেশন টেকনিককে অ্যাক্টিভেট করে ফেলে, যেটাতে সেই এল্ডাররা লিনডংকে বলে মনে হয় তুমি না মরে শান্ত হবে না, তোমার কি সত্যি মনে হয় যে এই হাই লেভেল সোল পাপেট তোমার জীবন বাঁচাতে পারবে? এই কথা বলে তারা তাদের সোল পাপেটকে লিনডংয়ের ওপরে অ্যাটাক করার জন্য এগিয়ে দেয়। আর এভাবেই সেখানে একটি খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম যে লিনডং একা একটি হাই লেভেল সোল পাপেটের সাথে লড়াই করছিল, আর অন্যদিকে লিনডংয়ের হাই লেভেল সোল পাপেট অন্য সোল পাপেটটির সাথে ফাইট করতে লাগে। উপরে উপস্থিত সেই দুজন এল্ডার নিচে লিনডংকে এভাবে ফাইট করতে দেখে বলে এই ছেলেটাকে হারানো একটু কঠিন হবে, তাই মনে হয় আমাদেরকেই মাঝখানে যেতে হবে যাতে আমরা তাড়াতাড়ি এই ছেলের গল্প শেষ করতে পারি। এই কথা বলে সেই দুজন এল্ডারও লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং সরাসরি লিনডংয়ের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। এখন লিনডংয়ের অসুবিধা অনেকে বেড়ে গিয়েছিল, কারণ তার শত্রু একজন নয়। সে যখন এক এল্ডারের সাথে লড়াই করার চেষ্টা করত তখন অন্য এল্ডারটি তার উপরে অ্যাটাক করে তাকে আহত করত। আর এই কারণে আমরা দেখি যে লিনডং উড়ে এসে সরাসরি মাটিতে পড়ে যায় এবং তার ডেমন এপ ট্রান্সফরমেশন টেকনিকও শেষ হয়ে গিয়েছিল। সেই সাথে আমরা দেখি তার হাই লেভেল সোল পাপেটটিও তার কাছে চলে আসে। ধীরে ধীরে অন্যান্য এল্ডাররাও সেখানে এসে লিনডংকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সামনে উপস্থিত দুজন এল্ডার সেখানে লিনডংকে বলে লিনডং, তোমার কাছে এখনো সময় আছে, হার মেনে নাও, কারণ তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই। যদি তুমি হার মেনে সেই ট্রেজার আমাদের হাতে তুলে দাও তবে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমি তোমাকে খুব সহজ একটা মৃত্যু দিব। তারা যখন এ সমস্ত কথা বলছিল তখন অন্যদিকে মিস্টার দাও লিনডংকে বলে লিনডং, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আমরা দুজনে মিলে একসাথে কাজ করি তবে আমরা এখনও এখান থেকে বেঁচে যেতে পারবো। যার উত্তরে লিনডং বলে হ্যাঁ, আমি এত সহজে হার মানব না। লিনডং যখন এ সমস্ত কথা বলছিল ঠিক তখনই হঠাৎ অন্যদিকে আমরা ট্যাংশাকে দেখি, যেও দ্রুত উড়ে অবশেষে সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। লিনডং ট্যাংশাকে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। মিস্টার দাও লিনডংকে বলে এবার আমাদের জন্য একটা বড় সমস্যা চলে এসেছে। অন্যদিকে সামনে উপস্থিত ট্যাংশা এখানে লিনডংকে বলে মানতেই হবে তুমি সত্যিই বেশ অসাম, কারণ তুমি এনসিস্টেল সিলকে সহজেই আনলক করে ফেললে, যা আমরা সবাই মিলেও করতে পারছিলাম না। মনে হয় তুমিও আমার চলে যাওয়ার পর এনশিয়েন্ট মনুমেন্টে গিয়েছিলে, আর সেখান থেকে তুমি জানতে পেরেছো যে এই এনসিস্টেল সিলকে কিভাবে খুলতে হয়। তাই তুমি যা সব কিছু জানো সেগুলো আমাকে বলে দাও। লিনডং বলে চিফ, আপনি আমাকে একটু বেশি আন্ডার এস্টিমেট করেছেন। তবে হ্যাঁ, আপনার কথাও ঠিক, আমি সত্যিই এনসিস্টেল সিল সম্পর্কে আপনার থেকে অনেক বেশি কিছু জানি। যা শুনে ট্যাংশা রেগে গিয়ে বলে একবার আমি তোমাকে আমার সোল পাপেট বানিয়ে নেই,
তারপর তুমি যে সমস্ত কিছু জানো সেগুলো আমাকে বলে দিবে। এই কথা বলে ট্যাংশা সেখানে উপস্থিত তার সমস্ত সঙ্গীকে তৈরি হতে বলে, যাতে তারা লিনডংকে একসাথে মেরে ফেলতে পারে। লিনডং যে নিজেও লড়াই করার জন্য তৈরি ছিল, সে এখানে মিস্টার দাওকে জিজ্ঞাসা করে যদি আমরা দুজনে মিলে কাজ করি তবে এখান থেকে জীবিত বেঁচে যাওয়ার সুযোগ কত আছে। মিস্টার দা উত্তর দেয় এখানে এখন ট্যাংশাও চলে এসেছে, যার শক্তি হলো লেট স্টেজ ম্যানিফেস্টেশন লেভেলের, অর্থাৎ আমাদের জন্য এখান থেকে জীবিত বেঁচে যাওয়া বেশ কঠিন হবে। আমার মনে হয় যদি আমরা দুজন মিলেও কাজ করি তবু আমাদের এখান থেকে বাঁচার মাত্র 30% সুযোগই আছে, যা এমনিতেই খুব কম। কিন্তু এখানে লড়াই শুরু হওয়ার আগেই হঠাৎই আমরা দেখি জাওয়ান আকাশে চলে আসে, যে তার সাথে ট্যাংলিকেও বন্দি করে নিয়ে এসেছিল। সে সোজা এখানে এসে লিনডংয়ের কাছে নামে। লিনডং জাওয়ানকে দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ট্যাংলিও তার বাবাকে দেখে বলে, লিনডং আমাকে ধরে রেখেছে, প্লিজ বাবা ওকে বাঁচতে দিও না। কিন্তু জাওয়ানের তার বলা কথাগুলো পছন্দ হয় না, তাই সে ট্যাংলিকে তুলে এখানে লিনডংয়ের পায়ের কাছে ছুঁড়ে দেয়, যেখানে আমরা দেখি লিনডং ট্যাংলিকে নিজের বন্দি করে নিয়েছিল। লিনডং ট্যাংলিকে বলে, ট্যাংলি আমার বন্ধু, আমি তোমাকে মারতে চাই না, কিন্তু যদি তোমার বাবা আমাকে এখান থেকে যেতে না দেয় তবে বাধ্য হয়ে আমাকে এটা করতেই হবে। যা শুনে ট্যাংশা এখানে লিনডংকে বলে, খবরদার, যদি তুমি ট্যাংলিকে আঘাত করার চেষ্টা করো তবে মনে রাখবে এর জন্য তোমাকে অনেক আফসোস করতে হবে। যার উত্তরে লিনডং বলে, তাহলে তো আমার মনে হয় তোমায় নিজের সঙ্গীদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া উচিত। ট্যাংশা জানতো যে তার কাছে এখন আর বেশি পথ খোলা নেই, তাই সে এখানে লিনডংয়ের সাথে একটি চুক্তি করে বলে, লিনডং, যদি তুমি সেই ট্রেজার এবং তার সাথে সাথে ট্যাংলিকে অক্ষত অবস্থায় আমার হাতে তুলে দাও তবে আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে এখান থেকে জীবিত ফিরে যেতে দিব। যা শুনে লিনডং হাসতে শুরু করে এবং সে ট্যাংশাকে বলে, আমাকে কি তোমার বোকা মনে হয়? হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি তোমার ছেলেকে মারব, কিন্তু এই কথাটা একদম সত্যি। যদি তুমি এক পাও সামনে বাড়ানোর চেষ্টা করো তবে আমি ওকে মেরেই ফেলবো। এখনো ট্যাংশায়ের কাছে অন্য কোনো পথ খোলা ছিল না, তাই সে লিনডংয়ের পিছন থেকে তার সঙ্গীদেরকে দূরে সরিয়ে দিয়ে বলে, সাইডে সরে যাও। অর্থাৎ লিনডংয়ের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল। ট্যাংলি লিনডংকে বলছিল, এবার তোমাকে যেতে দাও, তুমি রাস্তা পেয়ে গেছো। যার উত্তরে লিনডং বলে, যতক্ষণ না আমি এখান থেকে জীবিত অবস্থায় দূরে চলে যাচ্ছি ততক্ষণ তুমি কোথাও যাচ্ছ না। এই কথা বলে লিনডং ধীরে ধীরে ট্যাংলিকে সাথে নিয়ে পিছনের দিকে সরতে থাকে। অন্যদিকে আমরা দেখি যে ট্যাংশার এ সমস্ত কিছু একটি চাল ছিল। সে চুপি চুপি পিছনে একটি অ্যাটাকা তৈরি করে রেখেছিল, যা সে সঙ্গে সঙ্গে এখানে লিনডংয়ের উপরে ছুড়ে দেয়। মিস্টার দাও সময় থাকতেই লিনডংকে সতর্ক করে দিয়েছিল, তাই লিনডং সঙ্গে সঙ্গে ট্যাংলিকে সেই আক্রমণের সামনে নিয়ে আসে, যেখানে আমরা দেখি যে ওই আক্রমণ ট্যাংলিয়ার শরীরের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে এখানে লিনডংকেও খারাপভাবে আহত করে দেয়। এটা দেখে লিনডং মনে মনে বলে, ট্যাংশা তো খুবই নিষ্ঠুর যে নিজের ছেলের ওপরেও দয়া করলো না। অন্যদিকে আমরা ট্যাংশাকে দেখি যে দ্রুত লিনডংকে ধরার জন্য সামনে এগিয়ে যাচ্ছিল, তাই লিনডং সময় থাকতেই ট্যাংলিকে ধরে তার দিকে ছুড়ে দেয় এবং সে নিজে জাওয়ানকে ব্যবহার করে সেখান থেকে দূরে চলে যায়। আমরা দেখি যে ট্যাংশা এখানে ট্যাংলিকে ধরে নেয়। সে তার সঙ্গীদেরকে বলে, ট্যাংলি এখনও বেঁচে আছে, ওর চিকিৎসা শুরু করো, আর আমি নিজে লিনডংকে ধরার জন্য যাচ্ছি। এই কথা বলে ট্যাংশা লিনডংয়ের পিছু নেয়। অন্যদিকে আমরা লিনডংকে দেখি যে জাওয়ানকে ব্যবহার করে সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আহত হওয়ার কারণে লিনডংয়ের খুব বেশি কষ্ট হচ্ছিল। তখন মিস্টার দাও লিনডংকে জিজ্ঞাসা করে, লিনডং তুমি কি ঠিক আছো? যার উত্তরে লিনডং বলে, হ্যাঁ, আমার গুরুতর আঘাত লাগেনি, কিন্তু সেই সময় আমি খুব অসতর্ক হয়ে গিয়েছিলাম। আমি একেবারও আশা করিনি যে ট্যাংশা এমনটাও করতে পারে। লিনডং যখন এ সমস্ত কথা বলছিল ঠিক তখনই হঠাৎ মিস্টার দাও লিনডংকে বলে, সমস্যা হয়ে গেছে, সেই বুড়ো এখানেও চলে এসেছে। এটা দেখে লিনডংও চিন্তিত হয়ে যায়, তাই সে জাওয়ানকে বলে, জাওয়ান তোমাকে নিজের স্পিড বাড়াতে হবে। জাওয়ান লিনডংয়ের এই কথা শুনে নিজের পুরো শক্তি লাগিয়ে স্পিড বাড়িয়ে দেয়। এটা দেখে ট্যাংশা বলে, তোমরা কি মনে করো তোমরা এভাবে আমার হাত থেকে বাঁচতে পারবে? আমি একদম এমনটা হতে দিব না। এই কথা বলেই ট্যাংশাও তার গতি বাড়িয়ে নেয় এবং সেভাবেই ক্রমাগত লিনডং এবং তার বন্ধুদেরকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখি যে ট্যাংশা আরও একবার লিনডংয়ের খুব কাছাকাছি চলে এসেছে, যেখানে সে তার এনার্জি বল ব্যবহার করে লিনডং এবং তার বন্ধুদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়, যা থেকে জাওয়ান কোনো মতে লিনডংকে বাঁচানোর চেষ্টা করছিল। আর এভাবেই তারা সমস্ত অ্যাটাককে ডজ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়,
যেখানে মাটি থেকে খুব চাপ সহকারে অরা বেরিয়ে আসছিল। আর এই অরাযুক্ত এনার্জির কারণে আমরা দেখি জাওয়ানের খুব বেশি অসুবিধা হচ্ছিল। এই সুযোগের ব্যবহার করে অন্যদিকে ট্যাং শাও তার প্লাম টেকনিকে ব্যবহার করে জাওয়ান এবং লিনডংয়ের উপরে অ্যাটাক করে দেয়, যা সামলাতে গিয়ে তারা শেষমেশ আরও একবার মাটিতে এসে পড়ে। ট্যাং শা যে এখানে লিনডংয়ের সামনে এসে গিয়েছিল, সে লিনডংকে বলে, লিনডং, আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার থেকে বেঁচে পালিয়ে কোথাও যেতে পারবে না। আর এই কথা একদম সত্যি ছিল, কারণ লিনডংয়ের পিছনে একটি জোয়ান রিভার ছিল যা এনার্জিতে ভরা। এই নদীকে ডেথ রিভারও বলা হয়। অর্থাৎ সেই একই রকম পরিস্থিতি, সামনে কুয়ো তো পিছনে খাত। লিনডং বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তখনই মিস্টার দাও লিনডংকে বলে, লিনডং, আমিও তোমাকে সাহায্য করব, আমাদের এর সাথে লড়াই করতেই হবে, আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। যা শুনে লিনডং আরও একবার সাহস করে নিজেকে লড়াইয়ের জন্য তৈরি করে নেয় এবং সে সঙ্গে সঙ্গে জাম্প করে তার সেলেস্টিয়াল টেকনিকে ব্যবহার করতে শুরু করে, যা ছিল একটি ম্যানিফেস্টেশন লেভেলের টেকনিক। লিনডং তার এই হ্যাভেনলি ফিঙ্গার টেকনিকে ব্যবহার করে সরাসরি ট্যাং শার উপরে আক্রমণ করে দেয়। এই আক্রমণকে নিজের দিকে আসতে দেখে ট্যাং শাও একটি সেলেস্টিয়াল লেভেলের টেকনিককে অ্যাক্টিভেট করে, যার নাম ছিল মাউন্টেন টেকনিক। এখানে এই দুটি অ্যাটাকেই একে অপরের সাথে ধাক্কা খাওয়ার কারণে সেখানে চারিদিকে এনার্জি ছড়িয়ে পড়েছিল। লিনডংয়ের তার এই অ্যাটাককে মেনটেন করতে খুব বেশি কষ্ট হচ্ছিল। অন্যদিকে ট্যাং শা লিনডংকে বলে, লিনডং, মানতে হবে যে তোমার এই হ্যাভেনলি সেলেস্টিয়াল ফিঙ্গার টেকনিক সত্যিই অসাধারণ, কিন্তু তুমি এখনো পর্যন্ত কেবল কি ক্রিয়েশন লেভেলে আছো, তাই তুমি এই টেকনিকের মাত্র 10%ই ব্যবহার করতে পারছো। আমার মতো ম্যানিফেস্টেশন স্টেজের ফাইনাল লেভেলের ওরিয়ারের জন্য এই আক্রমণকে নষ্ট করে দেওয়া মোটেও কঠিন হবে না। এই কথা বলার সাথে সাথেই ট্যাং শা তার মাউন্টেন টেকনিকের শক্তি আরও বেশি বাড়িয়ে দেয়, যার কারণে আমরা দেখি যে সেখানে এনার্জি অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং হঠাৎ করে সেখানে একটি খুব বড় এনার্জি ব্লাস্ট হয়। এই ব্লাস্টের প্রভাবে আমরা দেখি লিনডং পিছনের দিকে ছিটকে যায়। তখনই হঠাৎ ট্যাং শার বাকি সঙ্গীরাও সেখানে পৌঁছে গিয়েছিল, যারা ওই জায়গায় এত বেশি এনার্জি দেখে প্রথমে তো অবাক হয়ে গিয়েছিল যে এত খতরনাক এনার্জি আসছে কোথা থেকে, কিন্তু পরে তারা বুঝতে পারে নিশ্চয়ই ট্যাং শা এবং সেই ওরিয়ারের মধ্যে লড়াই হচ্ছে। তাই তারা সামনের দিকে এসে তাদের মাস্টারকে সাহায্য করতে চায়। অন্যদিকে যখন ধোঁয়া সরে যায় তখন আমরা দেখি যে ট্যাং শা এই অ্যাটাক থেকে বেঁচে গেছে। তার সাথে সাথে সে দেখে লিনডং বেঁচে তো গিয়েছিল, কিন্তু তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। ঠিক তখনই ট্যাং শার বাকি এল্ডাররাও সেই জায়গায় পৌঁছে যায়, যা দেখে ট্যাং শা খুব খুশি হয়। সে উঠে দাঁড়িয়ে এখানে লিনডংকে বলে, লিনডং, তোমার এবার সব ট্রেজার আমার হাতে তুলে দাও। লিনডং যে ভালোভাবে জানতো যে সে আর লড়াই করতে পারবে না, তার কাছে মাত্র একটি রাস্তা বাকি আছে। তাই আমরা দেখি সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে জাওয়ানকে ব্যবহার করে সোজা ডেথ রিভারের দিকে এগিয়ে যেতে শুরু করে। এটা দেখে ট্যাং শা এখানে লিনডংকে থামাতে চায়, কিন্তু তার কাছে এত বেশি শক্তি ছিল না। সে তার সঙ্গীদেরকে বলে, তাড়াতাড়ি ওই ছেলেটাকে থামাও, সে ডেথ রিভারে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তার সঙ্গীরা এমন কিছু করার আগেই আমরা দেখি লিনডং জাওয়ানকে নিয়ে সঙ্গে সঙ্গে ডেথ রিভারে ঝাঁপ দিয়ে দেয়। এটা দেখে ট্যাং শা খুব বেশি রেগে গিয়েছিল। সে তার সঙ্গীদেরকে বলে, তাড়াতাড়ি ওকে ফলো করো। কিন্তু আমরা দেখি যে তার কোনো ওরিয়ারই এমনটা করার সাহস পাচ্ছিল না, কারণ তারা জানতো যে এই ডেথ রিভার এনার্জি দিয়ে তৈরি, এর ভিতরে যেই যাবে সে মারা যাবে। অন্যদিকে ট্যাং শা এখানে তার সঙ্গীদেরকে বলে, আমার এই বিষয়ে কোনো পরোয়া নেই, আমি চাই যে আমার হিডেন পাপেট সেক্টরের সমস্ত যোদ্ধারা এখানে চারিদিকে ছড়িয়ে পড়ুক। আমার লিনডংকে জীবিত অথবা মৃত যে কোনো অবস্থাতেই চাই। অন্যদিকে ডেথ রিভারে ঝাঁপ দেওয়ার পরে লিনডং খুব বেশি কোল্ড এনার্জি অনুভব করছিল। এই কোল্ড এনার্জি দেখে মিস্টার দাও এখানে লিনডংকে বলে, আমাকে ক্ষমা করে দিও লিনডং, আমি চাইলেও এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। অন্যদিকে জাওয়ান তার ফায়ার এনার্জি ব্যবহার করে লিনডংকে এই কোল্ড এনার্জি থেকে বাঁচানোর পুরো চেষ্টা করছিল, কিন্তু সেও বেশিক্ষণ এমনটা করতে পারে না, কারণ সেই কোল্ড এনার্জি জাওয়ানের উপরে চাপ সৃষ্টি করে তাকে উপরের দিকে টেনে নেয়। তখনই হঠাৎ সেখানে একটি বড় পাথর এসে লিনডংকে ধাক্কা মারে, যার কারণে লিনডং অজ্ঞান হয়ে যায়। দ্বিতীয়বার যখন তার চোখ খোলে তখন সে দেখে সে একটি শান্ত জায়গায় পড়ে আছে এবং তার শরীর খুব খারাপভাবে আহত হয়েছে। লিনডং তার চারিপাশের জায়গা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি কোথায়? যার উত্তরে মিস্টার দাও বলে, এটা হলো সেই ডেথ রিভারের ডেথ জোন, এখানে সেই কোল্ড এনার্জি আসতে পারে না, তুমি এখানে পুরোপুরি সেফ আছো। মিস্টার দাওয়ের এই কথা শুনে লিনডং তাকে ধন্যবাদ জানায়, কারণ সে এত ভালো একটা জায়গা খুঁজে নিয়েছিল। কিন্তু মিস্টার দাও বলে, না, এই জায়গার খোঁজ আমি করিনি, যখন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন তোমার এনশিয়েন্ট স্টোন অ্যাক্টিভেট হয়ে এই জায়গা খুঁজে তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে।
এসব কথা শুনে লিনডং তার এনশিয়ান স্টোনের দিকে তাকায়, যেটা গ্লো করছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এই স্টোন তাকে কতবার বাঁচিয়েছে। কিন্তু তখনই তার জাও ইয়ানের কথা মনে পড়ে। তাই সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সেখান থেকে বাইরে বেরোনোর পথ খুঁজতে শুরু করে, যাতে সে বাইরে গিয়ে তাড়াতাড়ি জাও ইয়ানকে বাঁচাতে পারে। লিনডংয়ের এই কথা শুনে মিস্টার দা উত্তর দেয়, তোমাকে সেই বিস্টের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি একজন সামান্য মানুষ, তাই তোমার স্কিন ইন এনার্জি সহ্য করতে পারছিল না। কিন্তু জাও ইয়ান তো একটি খতরনাক বিস্ট, তুমি তাকে এত কম মনে করতে পারো না। এই ইন এনার্জি তার কিচ্ছু করতে পারবে না। আমার পুরো বিশ্বাস আছে যে সে নিজেকে রক্ষা করে নেবে। তাছাড়া তোমার অবস্থাও এখন খুব একটা বেশি ভালো নয়, বরং তোমার এখান থেকে বাইরে বেরোনোর বদলে নিজেকে হিল করার দিকে মনোযোগ দেওয়া উচিত। এখানে মিস্টার দাওয়ের সমস্ত কথা শুনে লিনডংও তার কথা বুঝতে পারে। তাই সে তার জায়গায় বসে নিজেকে হিল করার জন্য কাল্টিভেশন শুরু করে। কিন্তু মনোযোগ দেওয়ার পরেও সে আর্থ এবং হ্যাভেনের এনার্জি সংগ্রহ করতে পারছিল না। সে এখানে মিস্টার দাওকে জানায় যে এই জায়গায় এনার্জি খুব বেশি কনডেন্স, আমি সেই কনডেন্স এনার্জিকে রিফাইন করতে পারছি না। এখন আমরা কি করব? যা শুনে মিস্টার দাও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। হঠাৎ তার কিছু একটা মনে পড়ে, তাই সে লিনডংকে বলে, তুমি কি তোমার স্টোরেজ ব্যাগটা আমাকে দিবে? লিনডংও কোনো দ্বিধা ছাড়াই তার স্টোরেজ ব্যাগ বের করে মিস্টার দাওকে দিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে মিস্টার দাও লিনডংয়ের স্টোরেজ ব্যাগ থেকে 2 লাখ জুয়ানডান পিল বের করে নেয়। এতগুলো পিল দেখে লিনডং জিজ্ঞাসা করে, 2 লাখ জুয়ানডান পিল তোমার কিসের জন্য চাই? এসব শুনে মিস্টার দাও কোনো উত্তর না দিয়ে বলে, তুমি শুধু শান্ত হয়ে থাকো। এই কথা বলার পরে সে ওখানে একটি সেলফ কাল্টিভেশন ফরমেশন তৈরি করে। 4 ঘন্টার মধ্যেই আমরা দেখি লিনডং নিজেকে পুরোপুরি রিকভার করে নেয়। সে এখানে মিস্টার দাওকে বলে, তোমার এই ফরমেশন সত্যি দারুণ ছিল। মিস্টার দাও নিজের প্রশংসা শুনে কিছুটা খুশি হয়ে যায়। যার পরে লিনডং ও মিস্টার দাওকে বলে, এবার আমাদের এখান থেকে বাইরে যাওয়া দরকার, যাতে আমরা জাও ইয়ানের সাথে দেখা করতে পারি। মিস্টার দাওয়ের কাছে লিনডংয়ের কথা সঠিক মনে হচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ সে লিনডংকে বলে, তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কতটা সেফ। যদি তুমি এখানেই এনসিস্টেল সিলকে রিফাইন করো, তবে এটা তোমার জন্য খুব ভালো হবে, কারণ তুমি জানো যে ওপরে সেই কোল্ড ইন এনার্জি আছে, আর নিচে এখানে আমি তোমার সাথে উপস্থিত আছি। অর্থাৎ এখানে তোমার উপরে কোনো বড় বিপদ আসবে না। যদি তুমি বাইরের দুনিয়ায় চলে যাও, তবে যখনই তুমি এনসিস্টেল সিলকে রিফাইন করার চেষ্টা করবে, সেখানে অনেক শক্তিশালী লোক চলে আসবে। লিনডং এখানে মিস্টার দাওয়ের কথা শুনে উত্তর দিয়ে বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, কারণ ট্যাংশাও যখন এই এনসিস্টেল সিলকে রিফাইন করার চেষ্টা করেছিল, তখনও সেখানে অনেক পাওয়ারফুল কোরিয়ার এসে গিয়েছিল। অর্থাৎ লিনডংয়ের মিস্টার দাওয়ের এই প্ল্যান খুব ভালো লাগে। সে এখানেই থেকে এনসিস্টেল সিলকে রিফাইন করার সিদ্ধান্ত নেয়। এর জন্য আমরা দেখি সে প্রথমে এনসিস্টেল সিলকে বাইরে বের করে, যার ভিতর থেকে সঙ্গে সঙ্গে হ্যাভেনলি সিল মাস্টারের শ্যাডো বাইরে চলে আসে, এবং সে এখানে লিনডংকে চিনতে পারে, কারণ লিনডং তার সিল মাস্টার এনার্জি ব্যবহার করেছিল। তাই সেই হ্যাভেনলি সিল মাস্টার এখানে লিনডংকে বলে, আমার ব্লেসিং তোমার সাথে আছে, তাই তুমি এনসিস্টেল সিলকে আনলক করতে পেরেছো। কিন্তু এনসিস্টেল সিল তোমাকে নিজের মালিক হিসেবে চুজ করবে কিনা সেটা তোমার উপরে নির্ভর করে। লিনডং, তুমি কি তোমার এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত?